হ্যাঁ, মডিউল কামই করে না, ঠিক আছে। এই রিপোর্টস গুলো হাফ অফ দ্য রিপোর্টস ডোন্ট, আর এটা তো আমি 3 মাস আগে বলে রাখছি। কি শব্দ! অলরাইট, সো আমরা লাস্ট একটা সেশন নিয়েছিলাম পেরোলের উপরে। সেখানে আমরা কনফিগারেশন পার্টটা কমপ্লিট করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে শিফট কিভাবে কনফিগার করতে হয়, কিংবা স্যালারি হেড, ট্যাক্স প্রোফাইল, এই জিনিসগুলো কিভাবে কনফিগার করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। সো পেরোলের আরো কিছু ইম্পর্টেন্ট টাস্ক বাকি ছিল, ওই টাস্ক গুলো আমরা আজকে দেখব। তো মেইনলি আপনারা এমপ্লয়ি মডিউলটা দেখেছেন, সাব মডিউলটা দেখেছেন, এটা আমি স্কিপ করছি। এখানে রোস্টার এন্ড অ্যাটেন্ডেন্স আছে। এটার মধ্যে প্রথমত হচ্ছে অ্যাটেন্ডেন্স এন্ট্রি। এই অ্যাটেন্ডেন্স এন্ট্রিটা কয়ভাবে হতে পারে একটু আপনাদেরকে যদি ধারণা দেই, আপনারা অবশ্যই জানেন ইতোমধ্যে অ্যাটেন্ডেন্স এন্ট্রি মোস্ট অফ দ্য কোম্পানিজ আজকাল তারা এন্ট্রি এক্সিট মেশিনের মাধ্যমেই তারা অ্যাটেন্ডেন্সটা নিয়ে থাকেন। তো যদি এন্ট্রি এক্সিট মেশিন থাকে তাহলে সেটার সাথে আমাদের এপিআই থ্রুতে ডেটাগুলো চলে আসবে। যখনই কোনো একটা কার্ড পাঞ্চ করবে তখনই ওই ডেটাটা আমাদের সিস্টেমের মধ্যে চলে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে আমরা যদি ম্যানুয়ালি এন্ট্রি দিতে চাই তাহলে অ্যাড নিউতে যে ম্যানুয়াল এন্ট্রি দেওয়ার একটা প্রভিশন আছে এখানের মধ্যে। তো এখানে আপনি এটা একেবারে লিস্ট প্রেফার্ড, এটা একেবারে থেকে না গেলে বা বিপদে না পড়লে এই মেথডটা আমরা ফলো করি না। বাট তারপরেও যেহেতু সিস্টেম, সেহেতু আমাদের এটার কথা মাথায় রাখতেই হবে। এখানের মধ্যে মেইনলি আপনি দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির যত এমপ্লয়ি আছে সকল এমপ্লয়ির লিস্ট এখান থেকে আপনি জাস্ট চাইলে এডিট করে দিবেন যে এই ভদ্রলোক আজকে সকাল 9টায় এসেছে, তার এক্সিট টাইম কয়টায় সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। এভাবে প্রত্যেক এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সটা বাই ডিফল্ট আপনার 10টা থেকে 7টা দেওয়া আছে, আপনি চাইলে আগ পিচ করতে পারেন। আর আপনি যদি চান যে পার্টিকুলার কোনো একজন এমপ্লয়ি খুঁজে বের করবেন সেটার জন্য আমাদের ফিল্টারিং এর অপশন আছে এখানের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে এরপর হচ্ছে আমরা ফাইনালি এটাকে আপডেট করে দিলে আমাদের এই ডেটাটা ম্যানুয়াল আপলোড হিসেবে এখানের মধ্যে লিস্টে ডিসপ্লে করবে। এখন ম্যানুয়াল আপলোড হচ্ছে একটা টাইম কনজিউমিং অ্যাপ্রোচ। এটার পরে আমরা চাচ্ছি যে টাইমটাকে কিভাবে সেভ করা যায় সেটার জন্য আমরা আবার সিএসভি আপলোডও করতে পারি। তার জন্য আমরা সিএসভি একটা টেমপ্লেট ডাউনলোড করে আমাদের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে আমরা ডেটাগুলো বসিয়ে দেন আমরা এটাকে আপলোড করে দিব। আপলোড করে দিলে পুরো ফাইলটা এখানের মধ্যে চলে আসবে এবং ওই দিনের অ্যাটেন্ডেন্সটা রিফ্লেক্ট করবে আমাদের অ্যাটেন্ডেন্স রিপোর্টের মধ্যে। তো এই 3টা পদ্ধতির কথা আমি বলেছি, এর বাইরেও আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জিও লোকেশন। ওইটা হচ্ছে আপনার যখনই কোনো একটা পার্টিকুলার লোকেশন অ্যাসাইন করে দেয়, এটা মেইনলি সেলস এর মধ্যেই থাকে। যে কোনো একজন এসআর কোনো একটা পার্টিকুলার লোকেশনে কোনো একজন ক্লায়েন্ট ভিজিটে গেলেন, তো সেখানে যাওয়ার পরে সাথে সাথেই তাকে যেই এরিয়াটা বা যেই লোকেশনটা আমরা অ্যাসাইন করে দিয়েছি, মার্ক করে দিয়েছি, ওই লোকেশনে যখনই সে এন্ট্রি করবে সাথে সাথে সিস্টেমের মধ্যে তার অ্যাটেন্ডেন্সটা পড়ে যাবে। তো এটাও একটা অ্যাডভান্স টেকনোলজি, এটা হয়তো নিয়ার ফিউচারে আসতে পারে আমাদের এখানে, এটাও বলে রাখলাম। তো আপাতত আমাদের এখানে 3 ভাবে অ্যাটেন্ডেন্স নেওয়ার ফ্যাসিলিটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে অ্যাটেন্ডেন্স কারেকশন বাই ওয়ার্ড, আপনারাই বুঝতে পারছেন যেখানের মধ্যে হয়তো কখনো যদি কোনো একজন এমপ্লয়ি আসলো 9টা বাজে কিন্তু তার কার্ড প্রবলেম থাকার কারণে কার্ডে সে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারলো না, এখানে কার্ড সোয়াইপ করতে পারলো না কিংবা পাঞ্চ করতে পারলো না, যার কারণে তার অ্যাটেন্ডেন্স কারেকশনের দরকার পড়তে পারে। অথবা যে কোনো কারণেই হোক, সিস্টেম ফল্টের কারণে অথবা ইলেকট্রিসিটি ফলের কারণে বা যে কোনো কারণেই হোক অ্যাটেন্ডেন্স মিস গেল, সেটার জন্য এখানের মধ্যে অ্যাটেন্ডেন্স কারেকশনের জন্য সে সেলফ সার্ভিস থেকেও রিকোয়েস্ট করতে পারে, কিংবা তার হয়ে তার যে বস আছেন তিনি এখানের মধ্যে এই কাজটা করে দিতে পারেন। অ্যাটেন্ডেন্স কারেকশনের জন্য অ্যাড নিউতে দিয়ে জাস্ট তার নাম এবং তিনি কয়টা এন্ট্রি করেছেন কয়টা এক্সিট করছেন সেটা দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার এখানে ফ্যাসিলিটি আছে। আমরা অ্যাপ্রুভ করে দিলে এটা তখন তার যে অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্সের মধ্যে ওইভাবে রিফ্লেক্ট করবে। অর্থাৎ অ্যাপ্রুভ করলে আপনার যদি আগে কোনো অ্যাটেন্ডেন্স থেকে থাকে, সে ফর এক্সাম্পল আপনার অ্যাটেন্ডেন্স ছিল মেশিন থেকে আসলো 11টায়, সকাল 11টায়, কিন্তু আপনি কারেকশন করলেন সকাল 10টা, তাহলে এটা অ্যাপ্রুভ করার সাথে সাথে আগের যে ডেটাটা ছিল 11টা সেটা রিপ্লেস হয়ে আপনার এই ডেটাটা চলে যাবে। আবার এই অ্যাটেন্ডেন্সের সাথে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যে কোম্পানি দিয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলা তারা ওইখান থেকে পেয়ে থাকে। যেমন
এটা হতে পারে ওভারটাইম। ওভারটাইম সে হচ্ছে ডিপেন্ড করে সে কত ঘন্টা কাজ করেছে তার উপরে। তো এই কারণে অ্যাটেন্ডেন্স কারেকশনের দরকার পড়তে পারে মাঝে মধ্যে। এখানে ডাউনলোড টেমপ্লেট এবং আপলোড কারেকশনের একটা ফ্যাসিলিটি আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা হচ্ছে টেমপ্লেটটা ডাউনলোড করে যদি মাল্টিপল আপলোড করার প্রয়োজন পড়ে, অর্থাৎ এখানের মধ্যে 50 জন এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স কারেকশনের দরকার পড়লো, তাহলে আমরা জাস্ট টেমপ্লেট ডাউনলোড দিয়ে আমরা এখানের মধ্যে সিএসভি ফাইলটা আপলোড করে দিলে পরবর্তীতে এটা অ্যাপ্রুভ করলে এটা কারেকশন হয়ে যাবে। দেন আছে আমাদের রোস্টার প্ল্যান। এই রোস্টার প্ল্যানটা কি ওই দিন গেভিন ভাই বলেছিলেন, তারপরে আমি আবার একটু ওভারভিউ দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার কোম্পানিতে আমি বিভিন্ন শিফটের মধ্যে এমপ্লয়িরা কাজ করে। আমার কোম্পানিতে 500 এমপ্লয়ি আছে। এখন কেউ এই শিফটে কাজ করে, কেউ ডে শিফটে কাজ করে, কেউ নাইট শিফটে কাজ করে, বিভিন্ন ধরনের শিফট আছে আমার কোম্পানিতে। তো ওই শিফট গুলা কে কোন শিফটে পড়বে, কার অফ ডে কবে হবে, কে কত ঘন্টা এক্সট্রা ডিউটি করবে ইত্যাদি, এই বিষয়গুলো আমরা হচ্ছে রোস্টার প্ল্যানের মাধ্যমে ডিজাইন করে থাকি। এটা নর্মালি আমরা 1 সপ্তাহের জন্য করতে পারি, বা 15 দিনের জন্য করতে পারি, বা 1 মাসের জন্য করতে পারি। যতদিন খুশি আমরা ততদিনের জন্য একটা রোস্টার প্ল্যান তৈরি করতে পারি। তো এখানে আপনাদেরকে যদি একটা রোস্টার প্ল্যান আমি দেখাই, সেটা হচ্ছে এডিটে গেলাম, এখানে রোস্টার ডিটেলস এর একটা অটো জেনারেটেড কোড আসবে, ডিটেলস দিতে পারবেন। আর সার্চ বাই ফার্স্ট রোস্টার অর্থাৎ প্রিভিয়াস রোস্টার দিয়ে আপনি এখানে সার্চ করে এখানের মধ্যে ওই রোস্টারটা পরবর্তী মান্থে যদি নিতে চান বা আপকামিং রোস্টার নিয়ে আসতে চান সেটাও করতে পারেন। এরপর হচ্ছে সার্চ বাই এমপ্লয়িজ, অ্যাপ্লাই রোস্টার, কবে থেকে কবে পর্যন্ত আপনি রোস্টারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। দ্যাট মিনস আমি চাচ্ছি যে এখানে আজকে হচ্ছে 13 তারিখ, 13 তারিখ থেকে আমি আগামী 20 তারিখ পর্যন্ত এই 7 দিনের রোস্টার আমরা রান করব এবং এই রোস্টার প্ল্যানটা আমরা ডিজাইন করব। তো এই 7 দিনের রোস্টার কোন শিফটের জন্য করব সেটা আমরা এখান থেকে ডিজাইন করতে পারি, এবং কোন কোন এমপ্লয়ি থাকবে এই রোস্টারের মধ্যে সেই জিনিসটা আমরা এখান থেকে চেক বক্স টিক করে দিয়ে আমরা ইনক্লুড রোস্টার দিলে তখন এই পাশে চলে আসবে। এই ডিজাইন প্যাটার্নের সাথে আপনারা পরিচিত, যেহেতু এটা আমাদের অলমোস্ট সব জায়গায় আছে, এইচআর মডিউলও দেখতে পেয়েছেন, এখানেও আছে। দেন এখানে আসার পরে আপনি এখান থেকে অফ ডে কোন দিন হবে তার সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন এখানে হচ্ছে মানডে, এখানে হচ্ছে অফ ডে সিলেক্ট করা আছে, মিস্টার নুরুল ইসলাম মানডে হচ্ছে তার অফ ডে, আর মিস্টার আব্দুল করিম মানডে তার অফ ডে। এখানে হচ্ছে ডেটা কম, দুইজনের ডেটা, তার কারণে আপনারা হয়তো একটু কনফিউজড হচ্ছেন, কিন্তু এখানের মধ্যে মাল্টিপল রোজ পড়বে একজন এমপ্লয়ির জন্য। যেমন মিস্টার নুরুল ইসলামের জন্য মানডে রোস্টার পড়বে, মানডের জন্য একটা রো পড়বে, টুইসডের জন্য একটা রো পড়বে, ওয়েডনেসডের জন্য একটা রো পড়বে। অর্থাৎ যতদিন আপনি যদি 30 দিনের রোস্টার প্ল্যান করেন, একজন এমপ্লয়ির জন্য 30টা করে রো পড়বে। এভাবে যদি আপনি 5 জনের এমপ্লয়ির রোস্টার প্ল্যান করেন তাহলে 3 5 15 150টা রো এখানের মধ্যে কিন্তু পড়বে, এবং এই 150টা রো থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন দিন তার অফ ডে হবে। এরপরে এডিট করে আপনি যদি চান, এখানের মধ্যে শিফট কিন্তু দেখতে পাচ্ছেন না, আমি চাচ্ছি যে সে মানডেতে আসবে এই শিফটে, তাহলে আমি এডিটে গিয়ে এখানে জাস্ট শিফটটা আমি এ করে দিতে পারি। এরপরে আমি চাচ্ছি যে সে টুইসডেতে বি শিফটে আসবে, একইভাবে আমি এখান থেকে শিফট চেঞ্জ করে দিতে পারি। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সে কোন দিন কোন শিফট নিতে চাচ্ছে, বা আমি দিতে চাচ্ছি সেটা আমি অ্যাজ এন এমপ্লয়ার আমি এটা সিলেক্ট করে দিতে পারি, অ্যাসাইন করে দিতে পারি। এরপরে চাইলে এটাকে অফ ডে আনচেকও করে দিতে পারি, তাহলে ডে অফ ইজ টগলড, আবার এটাকে চেক করে দেওয়া। তাহলে এখান থেকে আপনি দেখতে পেলেন এখানে উপরেও আরেকটা সার্চ ক্রাইটেরিয়া নিয়ে আসার দরকার ছিল, যেহেতু আমি বললাম যে ওই যে 5 জনের জন্য 150টা রো পড়বে। তার মানে বুঝতেই পারছেন যে কোনো একটা পার্টিকুলার ডেট যদি বের করতে যাই তাহলে আমাদের স্ক্রল করতে করতে অনেক সময় নষ্ট হবে। সেজন্য আমি ওই ডেটটা জাস্ট দেখতে চাচ্ছি, ডেট দিয়ে সার্চ করলে ওই ডেটের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো চলে আসবে, এবং আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে এডিট করে নিতে পারবো। এটা হচ্ছে রোস্টার প্ল্যান। এটা যখন আপনারা এখানের মধ্যে সেভ করবেন, অর্থাৎ সেভ করার সাথে সাথে এখানের মধ্যে সেভ আকারে আসবে। আপনারা এখানে স্ট্যাটাস দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে ড্রাফট। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেভ কোনটা, ড্রাফট কোনটা। সেভ হচ্ছে আমি এখানে অ্যাড নিউ দিয়ে যখন নিচে আমি কেটে দিচ্ছি, আগেরটা এখানে আপডেট হিসেবে দেখাচ্ছি। অ্যাড নিউতে যদি ক্লিক করেন তাহলে এখানের মধ্যে আপডেট হওয়া উচিত না, এই বাটনটা সেভ হওয়া উচিত। এনিওয়েজ এখানে আমরা যদি সেভ করি তাহলে এখানে স্ট্যাটাসটা পড়বে আপনার সেভ। আর আমি এখানের মধ্যে অ্যাড নিউ দিলাম, এখানে ডেটা ইনক্লুড করলাম, ইনক্লুড করে আমি আপডেট দিলাম না, এটা কেটে দিলাম।
তাহলে সেটা ড্রাফট হিসেবে এখানের মধ্যে চলে আসবে। এটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, যখন করবেন প্র্যাকটিক্যালি দেখবেন এটা আসলে ড্রাফট কখন হয়, সেভ কখন হয়। আর এখানে কে ক্রিয়েট করেছে তার লগটা এখানে থেকে যাচ্ছে। এখন আসেন আমরা একটা রোস্টার প্ল্যান যেটা আমরা ডিজাইন করেছি সেটা একটু দেখব। তাহলে এখান থেকে দেখেন, এমপ্লয়ি নেম মোহাম্মদ আব্দুল করিম নুরুল ইসলাম, এমপ্লয়ি কোড হচ্ছে এত, আর তার রোস্টার হচ্ছে আমরা একদিনের রোস্টার করেছি, সেটা হচ্ছে মানডে, এবং নিচে ডেটটা আসছে কত তারিখের, আর মানে হচ্ছে রেস্ট। এটা অ্যাকচুয়ালি আপনারা ডেটা যেহেতু কম সেহেতু এটা একটু বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি আবার অন্য জায়গা থেকে দেখাই দেখি আছে কিনা। এখানেও একদিনের আছে। আচ্ছা, এই যে এটা দেখেন এখানের মধ্যে আমি একটা রোস্টার প্ল্যান করেছি। এটা হচ্ছে 2021-6 অর্থাৎ জুনের 1 তারিখ থেকে জুনের 7 তারিখ পর্যন্ত আমি একটা রোস্টার প্ল্যান করলাম দুইজন এমপ্লয়ির জন্য, খান মোহাম্মদ রহমান এবং মোহাম্মদ ইমতিয়াজ উর রহমান। এমপ্লয়ি কোড এখন হচ্ছে এখানের মধ্যে তাদের টুইসডেতে তাদের ওয়ার্কিং আছে, ডে আছে, এবং হচ্ছে থার্সডেতে এখানে হচ্ছে রেস্ট আছে, অর্থাৎ একদিন তার অফ ডে আছে, ফ্রাইডে তার কাজ আছে এভাবে। আর এখানে নিচে মোহাম্মদ ডি ইমতিয়াজুর রহমান ওনার হচ্ছে সানডে হচ্ছে অফ ডে, মানডে হচ্ছে অফ ডে। এভাবে আপনি পুরো মাসের চাইলে যত এমপ্লয়ি আছে সব এমপ্লয়ির রোস্টারটা করতে পারেন, এটাকে এক্সেলও নিতে পারেন। আর একই রকম এটা যেহেতু রোস্টার প্ল্যান অনেক বড় হবে, লিস্টটা অনেক এমপ্লয়ি নিয়ে কাজ করতে হবে, সেজন্য আপনাদের এখানের মধ্যে আমাদের একটা টেমপ্লেট দেওয়া আছে। টেমপ্লেটটা ডাউনলোড করে এরপর হচ্ছে আপলোড রোস্টার প্ল্যান এখানে আপলোড করার সুযোগ আছে। কারণ টেমপ্লেটটা আপাতত এখানে ভিউ মোডে নাই, আমার কাছে আছে টেমপ্লেটটা। আপনাদের যদি কেউ প্র্যাকটিসের জন্য লাগে আমাকে একটু নক দিবেন, আমি দিয়ে দিব আপনাদের। এটা হচ্ছে আমাদের রোস্টার প্ল্যান। এখন রোস্টার প্ল্যান, অ্যাটেন্ডেন্স এন্ট্রি, অ্যাটেন্ডেন্স কারেকশন, এই তিনটার মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু নক কোয়েশ্চেন করতে পারেন এখন। I have a ফাহিম question. ভাই, I have a আচ্ছা করেন করেন কাইসার করেন। আপনি করেন। আমার তো সিম্পল, আপনি করেন। না আপনি করেন ভাই, করেন, অসুবিধা নেই, করেন। না, আমি জানতে চাচ্ছিলাম কি অ্যাটেন্ডেন্সে ওই যে তিনটা যে বিষয়, তিনটা এবং চারটা, এটা যদি আবার একটু রিপিট করেন, জাস্ট ওয়েটা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স হচ্ছে এখানের মধ্যে আমাদের তিনটা মেথড আছে। একটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি, অর্থাৎ আপনার ছোট্ট একটা অফিস, আপনার এমপ্লয়ি হচ্ছে 10 জন বা 15 জন, এখানে আপনার অ্যাক্সেস কন্ট্রোল মেশিন বসানোর কোনো দরকার নাই। তাহলে কি করবেন, আপনি সিম্পলি এখানে ম্যানুয়াল এন্ট্রিতে যাবেন, বা অ্যাডমিনে যিনি আছেন তিনি এখানে যাবেন, যে জাস্ট মিস্টার হাসান, মিস্টার কায়সার, মিস্টার শাওন এন্ট্রি করছে 10টায়, 10টা 5-এ, 10টা 10-এ, 10টা 15-তে, এইভাবে যখন যে এন্ট্রি করেছে সেই এন্ট্রি টাইমটা আপনি এখান থেকে এডিট করে বসিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, এক্সিট কখন করলো সেটাও দিতে পারেন। এটা হচ্ছে নরমালি তাহলে এক্সিটটা দিতে হবে যে যখন সে বের হয়ে যাবে, অর্থাৎ অ্যাডমিনই দিবে সবার শেষে যখন বের হয়ে যাবে তখন এক্সিট টাইমটাও তিনি বসিয়ে দিবেন। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি সে ওই দিনে কত ঘন্টা কাজ করলো, কত ঘন্টা অফিস করলো, অ্যাকচুয়াল আওয়ারটা কিন্তু তখন রিপোর্টিং এ চলে আসবে। সে 8 ঘন্টা করলো না 7 ঘন্টা করলো, সেই আওয়ারটা কিন্তু রিপোর্টিং এ চলে আসবে। এটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি। এখন আপনার চিন্তা করেন, আপনার অফিসে 10 জন এমপ্লয়ি না, আপনার অফিসে এমপ্লয়ি হচ্ছে 100 জন। জি। এখন 100 জনের জন্য তো আপনি এখানের মধ্যে ম্যানুয়াল এন্ট্রি প্রত্যেকবার আপনি এখানের মধ্যে এইভাবে দিতে পারবেন না, বা দিতে পারবেন কিন্তু টাইম কিন্তু কনজিউমিং, কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এফিশিয়েন্ট না। সেটার জন্য জি। আপনি কি করবেন, এখানে হচ্ছে যে সিএসভি ফাইলটা আপলোড করে দিবেন। একটা সিএসভি ফরম্যাট থাকবে, ওইখানের মধ্যে সকল এমপ্লয়ি থাকবে, আপনি জাস্ট এখানে টাইমটা চেঞ্জ করে দিয়ে ওইটা পুরোটা আপনি এখানের মধ্যে আপলোড করে দিবেন। ব্রাউজ করে আপলোড করে দিলে তখন ওই দিনের বা ওই সময়ের জন্য যেই ডেটা সেই ডেটা এখানের মধ্যে চলে আসবে। জি। আর থার্ড যে মেথডের কথা বললাম, আপনার এখন অফিসে এমপ্লয়ি 100 জন না, আপনার অফিসে এমপ্লয়ি হচ্ছে 300, 400, 500, 1000। এখন আপনি কি করবেন, সিএসভি তে আপলোড করতে গেলেও আপনার আসলে অনেক সময় লেগে যাবে। এই কারণে সময় আপনি লেগে চাচ্ছেন যাবে। যে আমি ইনস্ট্যান্ট রিপোর্ট চাচ্ছি, ইনস্ট্যান্ট।
আজকে সকাল এখন বাজে 10টা 29, এই 10টা 29-এর মধ্যে কতজন এন্ট্রি করলো, কতজন আমার জি অফিসে আছে, কতজন আসে নাই, সেটা রিপোর্ট। সেটার জন্য আপনি অ্যাক্সেস কন্ট্রোল মেশিন বসিয়ে দিলেন আপনার অফিসের গেটে। যখনই কার্ড পাঞ্চ করবে বা ইন করবে, তখনই ওইটা ডেটাটা রিড করে আপনার এইখানের মধ্যে আপনাদের সাউন্ড যেটা করছে এখন এসে কাকারো বিডির সাথে মেশিন থেকে ডেটাটা রিড করে নিয়ে আসে এখানে। এই যে অ্যাক্সেস জি কন্ট্রোল 2021-5-31, অর্থাৎ 31 তারিখের যে ডেটাটা সেটা চলে আসছে, 29 তারিখের যে ডেটা সেটাও আসছে, 27 তারিখের ডেটা সেটাও আসছে। ঠিক আছে, এভাবে বুঝতে হচ্ছে পেরেছি। আপনার ডেটাগুলো এখানের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে থার্ড মেথড। আর ফোর্থ আরেকটা মেথডের কথা বলেছিলাম, সেটা জিও ফেন্সিং এর মাধ্যমে, যে যে কোনো একটা লোকেশন আমি এখানের মধ্যে, সে আপনার মিরপুর 1-এ থাকেন আপনি, রাইট? জি রাইট। তো মিরপুর 1-এ আমি বললাম যে কায়সারকে আজকে আমি মিরপুর 1-এ অ্যাসাইন করলাম। সে থাকে, কথার কথা, সে হচ্ছে মিরপুর 12-তে থাকে। তো সে বাসা থেকে বের হয়ে যখনই মিরপুর 1-এ যাবে, তখনই আমার সিস্টেমের মধ্যে তার অ্যাটেন্ডেন্সটা পড়ে যাবে। যতক্ষণ না সে ওই এরিয়ার মধ্যে, আমি যতটুকু রেঞ্জ দিলাম ওই রেঞ্জের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অ্যাটেন্ডেন্সটা পাবে না আজকে। তার মানে ওইখানে যাওয়ার পরে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়। এটা নর্মালি সেলস এর কাজগুলোর মধ্যে থেকে থাকে, এটা সব সময় প্রযোজ্য না সেলস আচ্ছা, টিমে। ওই সিস্টেমটা আসলে কিভাবে ইউজ করা হয়, এটা মানে কোন ওয়েতে এটা? এটা হচ্ছে ভাইয়া আপনার জিও ফেন্সিং। দেখেন, এটার জন্য সিস্টেম ডেভেলপ করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এটি পেরেছি। আপনি হচ্ছে গুগল ম্যাপে একটা রেঞ্জ দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে একটা রেঞ্জ, এই যে সার্কেলের মতো করে দেখতে পাচ্ছেন, এই যে জি, এই রেঞ্জের মধ্যে যখনই এন্টারিং হবে, তখন হচ্ছে তার এখানের মধ্যে সিস্টেমের মধ্যে তার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। ঠিক আচ্ছা, আছে, বুঝতে এরপরে পেরেছি। বের হলে তখন সে আসলে পুরো আমল নামায় তার এখানে থেকে যাচ্ছে, সে কখন এখানে এন্ট্রি করলো, কতক্ষণ ছিল, এরপরে কখন বের হলো, সব ডেটাই কিন্তু আসলে থেকে যাচ্ছে। জি, এটার সাথে মানে আবার আপনার হ্যাঁ, ওই সিম, সিস্টেমটা আছে, বাট এখানে ইমপ্লিমেন্টেড না। হ্যাঁ হ্যাঁ আছে, আচ্ছা ওইটার জন্য হচ্ছে আপনার সিমের সাথে আবার লিংক করা থাকে, সিম কার্ডের সাথে। কারণ ও ওই লোকেশন আচ্ছা। ট্র্যাক করার জন্য আপনার ওই, যদিও মোবাইল থেকেও লোকেশন ট্র্যাক করা যায়, তারপরে সিমের সাথে একটা কানেক্টিভিটি থাকে এখানে মধ্যে। এটাকে নর্মালি বলে, এই সলিউশনটাকে এসএফএ, সেলস ফোর্স অটোমেশন বলে থাকে এটাকে। ঠিক আছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আহ, আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে গেভিন ভাইয়ের কোশ্চেন ছিল। গেভিন ভাই। না ফারহান, আই থিংক ইটস অলরাইট, ইউ শুড ক্যারি অন। আই উইল, আমার প্রশ্নটা আমি একেবারে শেষে করতেছি, আমার একটা প্রশ্ন আছে, সো ক্যারি অন ফারহান, থ্যাঙ্কস। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। এই তিনটা ট্যাবে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে আছে রোস্টার চেঞ্জেস। আপনি যে কোনো একটা রোস্টার তৈরি করলেন, রোস্টার তৈরি করার পরে এখন হচ্ছে ওইটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। লেটস সে কায়সারের হচ্ছে আজকে 13 তারিখ, কায়সারের রোস্টার ছিল সকালবেলায় 10টা থেকে। সে বললো যে তার যে ইনচার্জ আছে বা ইমিডিয়েট বস আছে তাকে বললো যে বস, আমি তো আজকে 10টা বাজে আসতে পারবো না, আমার মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তাহলে কি করণীয়? আপনি কাইন্ডলি আমাকে বি শিফটে দিয়ে দেন। তখন রোস্টার চেঞ্জের প্রয়োজন পড়বে। তখন এখানে রোস্টার চেঞ্জের জন্য জাস্ট অ্যাড নিউ, এরপর হচ্ছে আজকের ডেটটা দিলাম, কোন এমপ্লয়ির নামটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন হচ্ছে তাকে শিফট চেঞ্জ করে দিব। সে এই শিফটে ছিল, এই শিফট থেকে বি শিফটে নিয়ে যাব এবং রিজনটা দিব। রিজনটা দেওয়ার পরে এটাকে ওই ইমিডিয়েট বস যিনি বা হচ্ছে এইচআর যিনি দায়িত্বে থাকবেন, তিনি এখানের মধ্যে অ্যাপ্রুভ করে দিলে, এটা সেভ করলে তখন হচ্ছে তার রোস্টারটা চেঞ্জ হয়ে যাবে এবং ওই রোস্টার প্ল্যানে তখন আজকে আপনার যে এ শিফট ছিল, এই শিফট চেঞ্জ হয়ে তখন বি শিফটে দেখাবে আপনাকে। এবং এটার জন্য যে যে অ্যাপ্রুভালের দরকার সেই অ্যাপ্রুভাল নেবে। এটা জাস্ট একটা নর্মাল প্রসেস। রোস্টার চেঞ্জে কারো কোনো কোশ্চেন আছে? না, আমার পক্ষ থেকে নাই। ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। তারপরে হচ্ছে লিভ রিকোয়েস্ট, এটা আমাদের দেখানো হয়েছিল সেলফ সার্ভিস থেকে, আপনারা প্রেজেন্টও করেছেন যতটুকু রিমাইন্ড করতে পারি। এখান থেকে যে কোনো একজন এমপ্লয়ি লিভের জন্য রিকোয়েস্ট করলো, এই ফর্মটা মেইনলি একজন অ্যাডমিন তিনি ফিল আপ করবেন। ওইখান থেকে তো রিকোয়েস্ট করলেন আপনি হচ্ছে আপনার সেলফ সার্ভিস মডিউল থেকে, এটা হচ্ছে ফর্মটা চাইলে অ্যাডমিন তিনি ফিল আপ করে তিনি এখানের মধ্যে অ্যাপ্রুভ করতে পারেন।
তো ডেট কোন এমপ্লয়ির জন্য তিনি ফর্মটা ফিল আপ করছেন, তার নাম, এরপর হচ্ছে তা ফ্রম টু অর্থাৎ কবে থেকে কবে পর্যন্ত লিভের জন্য রিকোয়েস্ট করছে, লিভ টাইপ কি, এরপর হচ্ছে এটা এলএফএ অ্যাপ্লাই করার জন্য রিকোয়েস্ট করেছে কিনা, অ্যাপ্লাই এলএফএ ইয়েস নো, অ্যাপ্লাই এলডব্লিউপি অর্থাৎ লিভ উইদাউট পে কিনা, ডিটেলস এটা আমি ডেসক্রাইব করেছি। এরপরও যদি আপনারা বলেন যে এখানের মধ্যে কোনো একটা ফিল্ড যদি বুঝতে চান সেটা বোঝাতে পারে। এটা আমাদের আগে আরো একটা সেশনে এবং এটার উপরে কায়সারও প্রেজেন্টেশন দিয়েছিল। আপনারা যদি এখানে কোনো পার্টিকুলার ফিল্ড যদি বুঝতে চান তাহলে জিজ্ঞেস করতে পারেন। এটা আই থিঙ্ক ক্লিয়ার আছে, সমস্যা নাই। হারান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমি লিসেনার হিসেবে আমার একটা কোশ্চেন আছে, এখানে যে আপনি ব্যালেন্স বলছেন এটা কোন ব্যালেন্স? আমার কি টোটাল ব্যালেন্স, নাকি আমার ম্যাটারনিটি ব্যালেন্স, নাকি আমার সিক লিভ ব্যালেন্স, নাকি আমার অ্যানুয়াল ব্যালেন্স? কোন ব্যালেন্সটা শো করবে এটা? ওকে সৌমেন্দা, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম অ্যাজ এ লিসেনার। আপনি যে কোনো সময় এখানে কোয়েশ্চেন করতে পারেন। এখানে ব্যালেন্স বলতে কোন ব্যালেন্সটা বোঝাচ্ছে, মেইনলি আমি কাউসারে মাহমুদ ওনাকে সিলেক্ট করলাম। এখন ওনার সাথে তো একটা লিভ প্রোফাইল লিংক করা আছে, যেমন ওই লিভ প্রোফাইলের মধ্যে অ্যাক্সিডেন্টাল লিভ আছে, ক্যাজুয়াল লিভ আছে, কম্পেনসেটরি লিভ আছে। তো আমি যখনই কম্পেনসেটরি লিভ সিলেক্ট করব তখনই এই পার্টিকুলার লিভের ব্যালেন্সটা এখানে শো করবে, নট অল অফ দা লিভ ব্যালেন্স। ঠিক আছে, আপনি যখন এখানের মধ্যে অ্যাক্সিডেন্টাল লিভ সিলেক্ট করবেন তখন হচ্ছে অ্যাক্সিডেন্টাল লিভের ব্যালেন্স দেখাবে। এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, আমাদের ডেভেলপার যারা আছে তাদের জন্য এটা উপযোগী। তারা ডেভেলপ করতে গেলে এটা চিন্তা করতে পারবে যে কিভাবে এটা ডেভেলপ করতে হবে। সো থ্যাংক ইউ Thank you, সৌমেন্দা, আপনি thank you so অ্যানসার much. পেয়েছেন তো নাকি? জি জি। আচ্ছা, আর কারো যদি এখানে কোয়েশ্চেন না থাকে তাহলে এটা কি আমি স্কিপ করতে পারি? জি ভাইয়া শিওর। ওকে থ্যাংক ইউ। দেন এখানে আছে ওভারটাইম রিকোয়েস্ট, একই রকম আমি অতিরিক্ত কাজের জন্য চাইলে রিকোয়েস্ট করতে পারি সেলফ সার্ভিস থেকে, অথবা আমার এখানের মধ্যে ওভারটাইম রিকোয়েস্ট হিসেবে অ্যাডমিন তিনি এখান থেকে রিকোয়েস্ট, এটাকে মেইনলি ওভারটাইম রিকুইজিশন বলে থাকি আমরা। অর্থাৎ আমি আগামী কালকে চাচ্ছি যে আমার 5 জন এমপ্লয়িকে ওভারটাইম করাবো, সেটার জন্য আমি আজকে এখানে রিকুইজিশন তৈরি করলাম। এখানের মধ্যে এমপ্লয়ি, কোন এমপ্লয়িকে আমি রাখতে চাচ্ছি ওভারটাইমের জন্য, কোন শিফটে রাখবো, কত ঘন্টার জন্য রাখবো, এবং এটার রেকমেন্ডার কে, কত ঘন্টার জন্য তিনি রেকমেন্ড করছেন। নরমালি এইটা কিন্তু আসলে আমার কাছে বেস্ট প্র্যাকটিস মনে হয় না, কারণ আমি যখন এখান থেকে অ্যাপ্লাইড আওয়ার দিলাম, লেটস সে আমি 3 ঘন্টা করাবো, কাকে, আমি হচ্ছে কাদেরকে 3 ঘন্টা করাবো আগামীকালকে বি শিফটে। ঠিক আছে, এখন এখানের মধ্যে আমি এটা সেভ করে দিলে তখন এটা নরমালি কার কাছে চলে যাবে, ওনার রেকমেন্ডারের কাছে চলে যাবে। কার কাছে চলে যাবে, রেকমেন্ডার যখন সেটাকে রেকমেন্ড করবে তখন সেটা অ্যাপ্রুভারের কাছে চলে যাবে। অ্যাপ্রুভার সেটাকে কত ঘন্টার জন্য অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে যে তখন সেটা কিন্তু ওটি হিসেবে পরের দিনে ক্যালকুলেট হবে, অ্যাপ্রুভড ওটি হিসেবে আসবে। এখন আপনার এখানের মধ্যে দেখেন, এখানে আমি অ্যাডমিন হিসেবে তাকে, তার রেকমেন্ডার আমি সিলেক্ট করলাম, যদিও এই সবাই কিন্তু রেকমেন্ডার না। রেকমেন্ডার সেই আসা উচিত যাকে আমরা কাদেরের মাস্টার ডেটায় রেকমেন্ডার হিসেবে অ্যাড করে দিয়েছি। তার মানে যখন আমি কাদের সিলেক্ট করব, রেকমেন্ডার হিসেবে এখানে শুধু কাদের আসবে। ওই লিভ ব্যালেন্সের মতো, যে আমরা অ্যাক্সিডেন্টাল লিভ যখন সিলেক্ট করি তখন ওই অ্যাক্সিডেন্টাল লিভের ব্যালেন্সটা শো করে, যখন কম্পেনসেটরি লিভ সিলেক্ট করি তখন সেটার ব্যালেন্স শো করে। এখানে এই কারণে আমি বললাম যে যদি এমপ্লয়ি কাদেরকে সিলেক্ট করার সাথে সাথে তার মাস্টার ডেটায় যে রেকমেন্ডার আছে সেই রেকমেন্ডার এখানে চলে আসতো তাহলে এটা ভালো ছিল। আচ্ছা, শুভ হ্যান্ড রেজ করেছে, হ্যাঁ শুভ। ভাই এখানে যেমন আপনি যেটা বললেন যে বেস্ট প্র্যাকটিস না, এখানে আপনার এমপ্লয়িরা এরা কি ওই যে আপনার একটা হার্ড কপিতে ওভারটাইম রিকোয়েস্ট করবে নাকি ডিরেক্ট এখানে রিকোয়েস্ট করবে? এখন ওভারটাইমের জন্য মেইনলি বিএসআরএম যে প্র্যাকটিসটা ফলো করে সেটা হচ্ছে তা এমপ্লয়িরা রিকোয়েস্ট করে না, এটা হচ্ছে তাদের ম্যানেজমেন্ট থেকেই, এইচআর থেকে তারা হচ্ছে প্ল্যান করে, বা হচ্ছে যে কোনো একটা ফাংশন থেকে প্ল্যান করে যে আগামীকালকে আমার এই প্ল্যান্টের মধ্যে এক্সট্রা ডিউটি করাতে হবে এতজন এমপ্লয়ি, তখন তারা এখানের মধ্যে বসে প্ল্যানটা করে ফেলে এবং কাকে কাকে কত ঘন্টার জন্য ওভারটাইম করাবে সেটাও কিন্তু করে। এটা হচ্ছে ওভারটাইম রিকুইজিশন।
এটা কিন্তু এমপ্লয়িরা করবে না ডিএসআরএম এর বেলায়। কারণ আমি এমপ্লয়ি হিসেবে জাস্টিফিকেশনটা দেখেন, আমি এমপ্লয়ি হিসেবে আমি কি করলাম, ওভারটাইম রিকোয়েস্ট করলাম। ওভারটাইম রিকোয়েস্ট করার পরে আমি আমার রেকমেন্ডার যে কোনো একজনকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি, এটা জাস্টিফাইড না। আমি আমার অ্যাপ্রুভার যে কোনো জনকে সিলেক্ট করে দিতে পারছি, এটাও জাস্টিফাইড না। এখানে রেকমেন্ডেড আওয়ার আমি অ্যাপ্লাই করলাম লেটস সে 6 ঘন্টার জন্য, রেকমেন্ডেড আওয়ার আমি নিজে দিয়ে দিলাম 7 ঘন্টা, আচ্ছা 7 না 6 ঘন্টাই দিলাম, এবং অ্যাপ্রুভ আওয়ার 6 ঘন্টা দিলাম। এটা কিন্তু এই কি বলে কমান্ডটা কিন্তু আমার হাতে রয়ে গেল, এটা কিন্তু আমার হাতে থাকা উচিত না। কারণ হয়তোবা অ্যাপ্লাই করলাম আমি 6 ঘন্টার জন্য, আমার রেকমেন্ডার বলতে পারে যে না তোমার এখানে 6 ঘন্টার কোনো কাজ নাই, তোমার 4 ঘন্টা করলেই হবে। আবার অ্যাপ্রুভার বলতে পারে যে না 4 ঘন্টাও লাগবে না, সে 3 ঘন্টায় কাজটা করে ফেলতে পারে। তার মানে টোটাল যে অ্যাপ্লাইড আওয়ার সেটা চাইতে কম হতে পারে, কিন্তু সেটা চাইতে বেশি হবে না। ঠিক আছে? তো এইটা যখন আমি সেলফ সার্ভিস থেকে করব, তখন অবশ্যই অবশ্যই এই 4টা ফিল্ড কিন্তু আমার দেখানো উচিত না। আমি সেলফ সার্ভিসে যদি যাই, আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন। সেলফ সার্ভিস, এখানে হচ্ছে ওভারটাইম রিকোয়েস্ট। আচ্ছা, এটা আগের ট্যাবগুলো কাটতে হবে। ভাইয়া আমরা পেরোল থেকে যে রিকুইজিশনটা আপনি দেখালেন, হ্যাঁ, তার মানে কি ব্যাপারটা এরকম ওখানে কোন একজন অ্যাডমিন বা যে দায়িত্বরত আছে সে হচ্ছে গিয়ে রিকুইজিশন ক্রিয়েট করবে, রিকমেন্ড সবকিছু হবে, আর সেলফ সার্ভিস থেকে পরে ওই রিকুইজিশনের আন্ডারে কেউ হচ্ছে তার জন্য রিকোয়েস্ট করবে যে আমি আমার জন্য এরকম একটা রিকুইজিশন ছিল এবং আমি সেটা করতে চাচ্ছি, সেটার জন্য অ্যাপ্লাই করছি, ব্যাপারটা কি অনেকটা এরকম ওয়ার্কফ্লোটা? আর আমি যদি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আপু এটা দুইটা প্র্যাকটিস কিরকম, একটা হচ্ছে আপনি এমপ্লয়ি, আপনি রিকোয়েস্ট করবেন আপনার ওভারটাইম করতে চাচ্ছেন। তো আপনি যদি রিকোয়েস্ট করেন, সেটার জন্য আপনার মনে করেন যে কোনো রিকুইজিশন নাই, আজকে কোনো রিকুইজিশন করেন না, আগামী কালকের জন্য। তো আপনি বললেন যে আজকে আমি হচ্ছে লেটস সে আজকে 5টা পর্যন্ত কাজ করলাম, তো আমার হয়তো এখানে চিন্তা করলেন যে আমি 7টা বাজে আবার আমার পাশে আরেকটা কাজ আছে, পাশের মার্কেটে একটা কাজ আছে, তো 2 ঘন্টা আমি এখান থেকে যে আবার বাসায় যে আবার আস্তে আস্তে আমার মোটামুটি সময়টা নষ্ট হবে, আসা যাওয়ায় আমার আরো 2 ঘন্টা 4 ঘন্টা সময় শেষ হয়ে যায়। তাহলে কি করলাম, আমি অফিস আওয়ার শেষ হবে আমার 5টায়, আমার মার্কেটে কাজ আছে 7টায়, তো আমি যদি 2 ঘন্টা অফিসে থেকেই 7টা বাজে আমি অফিস থেকে বের হয়ে মার্কেটে যাই, তাহলে আমার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আপনি কি করলেন, এখান থেকে আপনি 2 ঘন্টার জন্য অ্যাপ্লাই করলেন যে আমি 2 ঘন্টা আজকে ডিউটি করতে চাচ্ছি। ঠিক আছে? এরপরে আমার মতামত হচ্ছে রেকমেন্ডেড আওয়ার, অ্যাপ্রুভার, অ্যাপ্রুভড আওয়ার, এই 4টা ফিল্ড আপনার কাছে থাকবে না, আপনি ডিটেলস এখানে লিখে দিতে পারেন। যখন 2 ঘন্টার জন্য আপনি অ্যাপ্লাই করলেন, সেভ করার পরে কিন্তু সাথে সাথে ওভারটাইম রেকমেন্ডেশন, অর্থাৎ যিনি আপনার রেকমেন্ডার আছে তার ড্যাশবোর্ডে চলে যাবে যে তাহমিম জেবা উনি হচ্ছে আজকে 2 ঘন্টা এক্সট্রা ডিউটি করতে চাচ্ছে। তো সেটার জন্য এখানের মধ্যে তিনি দেখবেন, দেখার পরে রেকমেন্ডেশন দেখবেন, রিজন দেখবেন, দেখার পরে এখানে রেকমেন্ড করে দিবেন, এবং একইভাবে অ্যাপ্রুভার তিনি অ্যাপ্রুভ করে দিবেন। দেখে অ্যাপ্রুভ করে দিলে তখন হচ্ছে 2 ঘন্টার জন্য আপনার রিকুইজিশন এখান থেকে ক্রিয়েট হয়ে গেল, এবং আপনি 2 ঘন্টা কাজ করে এরপরে হচ্ছে আপনি মার্কেটে চলে গেলেন শপিং করার জন্য। তো এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে এমপ্লয়ি থেকে রিকোয়েস্ট করা। আর আরেকটা প্রসেসের কথা আমি বললাম যে পেরোলে অ্যাডমিন যিনি, তিনি হচ্ছে রিকুইজিশন দিবেন। আমি আজকে অ্যাডমিন, আমি এখানে বসে বললাম যে আগামী কালকে বা আজকে 5টার পরে হচ্ছে আমি আরো 2 ঘন্টা রাখতে চাচ্ছি কয়েকজন এমপ্লয়িকে, তাহলে আমি তাদের জন্য এখানের মধ্যে কত ঘন্টা রাখবো সেটা দিব, এবং হচ্ছে তার রেকমেন্ডারকে, যদিও এটাতেও একই রকম জাস্টিফিকেশন আমার, এখানে যদি রেকমেন্ডার থাকে তাহলেও সমস্যা নাই, তবে আমার প্রশ্ন হচ্ছে আমি যেই এমপ্লয়ি সিলেক্ট করব সেই এমপ্লয়ির মাস্টার ডেটার রেকমেন্ডার যেন এখানের মধ্যে চলে আসে, এটা হবে জাস্টিফিকেশন। হ্যাঁ, এটাই বেশি কনভেনিয়েন্ট হয়। হ্যাঁ, সেই এমপ্লয়ির অ্যাপ্রুভার যেন চলে আসে। আমার পুরো অফিসের যত কলিগ আছে সবার তো লিস্ট এখানে আসা জাস্টিফাইড না। এরপরে চাইলে তাদের কাছ থেকে আমি হচ্ছে রেকমেন্ডেড আওয়ারটা নিয়ে নিতে পারি। আমার পয়েন্ট হচ্ছে এখানে আমি অ্যাডমিন হিসেবে যদি এখানে রিকুইজিশন দিলাম, দেওয়ার পরে রেকমেন্ডারকে জাস্ট আমি সিলেক্ট করে রেকমেন্ডেড আওয়ার আমি নিজেই বসালাম, সেটা কি জাস্টিফাইড হবে? তাহলে রেকমেন্ডার এবং অ্যাপ্রুভারের দরকার কি ছিল? এখন এটা হতে পারে যে আপনি হচ্ছেন বস, রেকমেন্ডার কিংবা হচ্ছে অ্যাপ্রুভার আপনার কথায় চলে, তাহলে আপনি ডিরেক্টলি এখানে অ্যাপ্লাইড আওয়ার দিয়ে, রেকমেন্ডেড এবং অ্যাপ্রুভড আওয়ার দিয়ে আপনি নিজে সেভ করে দিয়ে
এটাকে একটা রিকুইজিশন তৈরি করতে পারেন, সেটাও হয়, সেটাও ঠিক আছে। তবে আমার পয়েন্টটা ছিল এখানে যে রেকমেন্ডার কিংবা অ্যাপ্রুভার ড্রপ ডাউন লিস্টে শুধু মাস্টার ডেটা থেকে ওই ডেটাগুলোই পেজ করবে। এরপরে এখান থেকে যদি ক্যান্সেল রেকমেন্ডেশন, ক্যান্সেল অ্যাপ্রুভাল সেটা করতে চান তাহলে এটা করতে পারেন। যেমন এটা পেন্ডিং আছে, এটাকে যদি অ্যাপ্রুভ করে দেই, আচ্ছা এটা ওয়ার্কফ্লো থেকে আসবে, আর এখানে হচ্ছে অ্যাপ্রুভটাকে আমি রেকমেন্ডেশন ক্যান্সেল করে দিলাম, তাহলে এখন আবার এটা পেন্ডিং হয়ে গেল। আমি অ্যাপ্রুভ থেকে যদি এটা ক্যান্সেল অ্যাপ্রুভাল দেই তাহলে রেকমেন্ডেড অবস্থায় আছে, রেকমেন্ডেশন আসছে কিন্তু অ্যাপ্রুভার অ্যাপ্রুভ করেন নাই, তিনি ক্যান্সেল করে দিয়েছেন। এখন আবার যদি চান এটাকে ক্যান্সেল রেকমেন্ডেশন দিতে পারেন, তাহলে সবগুলো স্ট্যাটাসে কিন্তু পেন্ডিং থাকছে। তো এটা হচ্ছে আপনার ওভারটাইম রিকুইজিশন, এবং এটা যখন আপনি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর আপনি ওভারটাইম করলেন, তাহলে কোন শিফটে ওভারটাইম করলেন, কত ঘন্টা ওভারটাইম করলেন, আপনার নরমালি 204 দিয়ে ডিভাইড করে মাল্টিপ্লাই বাই 2 অর্থাৎ ডাবল পাবেন, আপনার বেসিকের যে রেট আছে সেটা ডাবল পাবেন। আর যদি এটা ফেস্টিভ্যাল হয় তাহলে 3 গুণ পাবেন, হলিডে হয় 3 গুণ পাবেন, যেটা আমরা কনফিগারেশন থেকে কনফিগার করে এরপর দেখেছিলাম। এই যে ওভারটাইম প্রোফাইল জেনারেলে যে দেখতে পাচ্ছেন বেসিককে 208 দিয়ে ভাগ করলেন, আচ্ছা সরি আমি 204 বলেছি, এখানে 208 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে গুণ করবেন, আর হলিডে কিংবা আপনার ফেস্টিভ্যাল যদি হয় তাহলে সেটা 3 গুণ হবে, অর্থাৎ ঈদের সময়ও কাজ করলে সেটা 3 গুণ হবে। এটাই ছিল ওভারটাইম রিকুইজিশন কিভাবে করে, কিংবা এমপ্লয়ি থেকে রিকোয়েস্ট করে সেটাকে রেকমেন্ড করে এবং অ্যাপ্রুভ করার পরে সেটার ইমপ্যাক্টটা আসলে কিভাবে আসছে কনফিগারেশন থেকে, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। ওটি তে কারো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার আছে, আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, আমি সোমেনদার সাথে ডিউটি সোয়াপ করব পাবলিক হলিডে। সোমেনদা ওই দিন আমার ছুটি আছে আর সোমেনদার ওই দিন ওভারটাইম আছে। সো আমি তখন কি করব? হোয়াট ইজ দ্য প্রসিডিউর? আপনি আমি 10 ঘন্টা একটা শিফট কাজ করি, সোমেনদাও 10 ঘন্টা একটা শিফট কাজ করে। ধরেন আমি কাজ করি আপনার গার্মেন্টসে কাজ করি, ঠিক আছে? গার্মেন্টসের শ্রমিক আমরা দুইজন, নো প্রবলেম। তো এখন সোমেনদার ওই দিন আপনার দেখা যাইতেছে 26শে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে, সেটাতে হচ্ছে সোমেনদার হচ্ছে ওই দিন ওভারটাইম, ওটা বাই ডিফল্ট সে ওভারটাইম পাবে। এখন আমি সোমেনদাকে ম্যানেজ টেনেজ করে আমি এখন সোমেনদার শিফট নিয়ে আমি ওই দিন ওভারটাইম করব, আর আমি ওই দিন সোমেনদাকে ছুটি। এখন আমার কি করতে হবে? আপনি আপনার রোস্টারটা চেঞ্জ করবেন। আপনি হচ্ছে ওই দিন উইকেন্ড ছিল, আপনার উইকেন্ড ছিল, এখানে রোস্টার চেঞ্জে যাবেন আপনি। হ্যাঁ, আমি ডিউটি সোয়াপ করব। হ্যাঁ, তারপরে আমার কি করতে হবে? হ্যাঁ এখান থেকে এখানে আমি যদি যাই একটু রোস্টারটা আপনাকে দেখাই, এখানে রোস্টার প্ল্যানে যে আপনি প্রথমত সেটাকে আপনার শিফট ছিল, আপনার উইকেন্ড ছিল, রাইট? হ্যাঁ, রাইট। আপনার উইকেন্ড ছিল, আপনি উইকেন্ডে এসে কাজ করবেন, তাহলে আপনি এখানের মধ্যে নরমালি রোস্টার চেঞ্জের জন্য একটা রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করে আপনি 26শে মার্চ কাজ করতে চাচ্ছেন এই মর্মে যখন আপনি রিকোয়েস্ট করবেন সেটা অ্যাপ্রুভ হবে। আর সোমেনদা 26শে মার্চ তিনি কাজ, তার তো নরমালি 26শে মার্চ কাজ থাকবে না, তিনি তো কাজ তখন করবেন না, তখন তো তার উইকেন্ড হিসেবে বা হলিডে হিসেবে সেটা গণ্য হবে। বাট ওই দিনে যদি তাকে নিয়ে আসেন, সরি ফারহান, আই এম বিং আ লিটল ইন্টারাপ্টেড। যেটা বলতেছি যে ওকে, সো what you have said is correct, there's nothing wrong with that, but what I want to know is that if I make my roster plans or আমি যদি চেঞ্জ করি, তাহলে আমি সোমেনদার সাথে যে ডিউটিটা সোয়াপ করতেছি এটা আমি কিভাবে দেখাবো? কেভিন ভাই, এই যে অল্টারেশনটা, এটা এখন পর্যন্ত আমাদের সফটওয়্যার কেউ এখন চিন্তাও করে নাই, এখন পর্যন্ত জানি না। সেটা হচ্ছে যে আমি গেভিন ভাইয়ের জবটা ছিল সেই জবটাকে আমি কাজ করতেছি, এখন কার অল্টারেশনে আমি আসলাম সেইটা কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো কর্ম হয় নাই, মানে এখন পর্যন্ত ওই জব ডান গুলো করা হয় নাই। বুঝতে পারছেন গেভিন ভাই? যেটা তার মানে আপনার সাথে যে আমি ডিউটি সোয়াপ করতেছি আর ওই সবটাকে অ্যাপ্রুভ করা হইতেছে, সেই স্টেপটা আমাদের কাছে নাই, তাই তো? হ্যাঁ, এটা এখন পর্যন্ত ফারহান যেটা বলছে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, আমার রোস্টারটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমার তো চেঞ্জ করতে হবে একজনের সাথে। আই হ্যাভ টু চেঞ্জ উইথ আ ফেলো কলিগ, রাইট? ইফ আই ডোন্ট ডু দ্যাট, হু ইজ গোইং টু ডু মাই ডিউটি? ফর এক্সাম্পল ধরেন আমি এখন অ্যানুয়াল লিভের মধ্যে আছি, তো এখন আপনার ধরেন কালকে অপারেশন আছে বা কোনো একটা ইমার্জেন্সি কাজে আপনার কালকে ছুটি লাগবে, তখন আপনি আমাকে রিকোয়েস্ট করে আপনি আমাকে আনাইলেন অফিসে, বা আপনি ম্যানেজমেন্ট থেকে বা আপনার সুপারভাইজার বা ম্যানেজারকে বলে আমাকে আনাইছেন অফিসে, তখন আমি কি করব? আমি কি মানে কিভাবে ওভারটাইমের জন্য অ্যাপ্লাই করব? আই এম শিওর দেয়ার ইজ নো অপশন ফর দ্যাট হিয়ার, ইজ দেয়ার সোমেন্দা এন্ড ফারহান? আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যেটা বললেন যে এমপ্লয়ির সাথে সোয়াপ করা যায় না ঠিক, কিন্তু আপনি এটাকে চাইলে অন্যভাবে অন্য পন্থা অবলম্বন করে করতে পারেন। যেমন সোমেনদা তার হচ্ছে আজকে ডিউটি ছিল,
সে হচ্ছে তিনি আজকে ডিউটি করবেন না, তার বদলে আপনি হচ্ছে এখানের মধ্যে আসছেন, তাহলে তার এখানে অফ ডে হিসেবে সেটা গণ্য হয়ে যাবে। তিনি যেহেতু আসছেন না, তার অফ ডে হয়ে যাবে। আবার আপনারটা আজকে ছিল না, আপনি যেহেতু আজকে আসছেন, চলে আসছেন, অবশ্যই আপনার এই পুরোটাই কিন্তু ওটি হিসেবে গণ্য হতে হবে যদি আপনি আসতে চান। এবং সেটার জন্য আবার আপনি হচ্ছে একটা রোস্টার চেঞ্জ করতে হবে, আবার ওভারটাইম রিকোয়েস্ট করতে হবে। Stop it! ঠিক আছে কেভিন ভাই, আপনি রোস্টার চেঞ্জের মাধ্যমে করতে পারেন। আবার দেখেন, এই দিন কিন্তু আপনার কাজ নাই, এখন যদি রোস্টার চেঞ্জ না করেন তাহলে কি হচ্ছে দেখেন, আপনি এই দিনে আপনার অফ ডে ছিল, তাহলে আপনি যদি আসেন পুরো 8 ঘন্টায় কিন্তু আপনার ওটি হিসেবে ক্যালকুলেশন হয়ে যাবে। যেহেতু আপনার অফ ডেতে আপনি আসছেন, সেহেতু কিন্তু এটা ওটি হয়ে যাবে। এই জন্য ফারহান ভাই হ্যাঁ, মাঝখানে আমি ইন্টারফেয়ার করি, এটা আমাদের এখন পলিসিতে নাই কিংবা আমরা এখন পর্যন্ত করি নাই। অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য প্রতিষ্ঠানে এগুলো আছে। ধরেন আমার উইকলি আমার 60 আওয়ার্স কাজ করতে হবে। ইনসিডেন্টলি আমার যে কোনো আত্মীয় বা বাবা মা কেউ মারা গেছেন, কিন্তু আমার কোম্পানি কিন্তু বাবা মা মারা গেছে এটা কিন্তু কনসিডার করবে না। আমার টার্গেটেড ওয়ার্ক আওয়ার দেওয়া আছে 60 আওয়ার্স। আমি কি করলাম, আমি বললাম যে গেভিন ভাই আমি তো এখানে আসতে পারলাম না, আপনি যদি আমার একটু কনসিডার করেন, তখন কি করা হয়, অল্টারেশন করা হয়। আমি আমার ম্যান আওয়ার বা লেবার আওয়ার সেটা কিন্তু কাউন্ট হবে, কিন্তু ওখানে শো করবে যে সোমেনের পরিবর্তে এটা উনি গেভিন ভাই কাজ করে দিয়েছেন, কিন্তু ম্যান আওয়ারটা আমার ক্যালকুলেট হবে বা আমাকে সামেশনে আসবে। You can avail the, আপনি লিভটা avail করতে পারবেন যদি আপনার ক্যাজুয়াল বা অ্যানুয়াল লিভ থাকে। যদি আপনার না, লিভ উইদাউট পেতে যেতে হবে। যদি আচ্ছা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ। গেভিন ভাই এটা ফারহান ভাইকে কোশ্চেন করে লাভ নাই, এটা কোশ্চেন করতে হবে স্যারকে। কারণ আমাদের যে ফাংশনালিটিস গুলো আছে এই ফাংশনালিটিস গুলো নিয়েই মানে প্রেজেন্ট কন্ডিশন বা কনফিগারেশন বা ডিফল্টে যা আছে এটা নিয়ে উনি প্রেজেন্টেশন করছেন। সুতরাং এটা আমাদের অন্যান্য কি হয় সেগুলো আমরা যদি অমিট করি গেভিন ভাই মনে হয় ভালো হয়। কারণ আচ্ছা ঠিক আছে, আই গট ইট। ফারহান ভাই, ফারহান আই গট ইট। না 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 সুমনদা, অমিট করা দরকার নাই, অলওয়েজ ওয়েলকাম। তিনি যখন এগুলা শেয়ার করবেন আমাদের সাথে, আমাদেরও আসলে চিন্তার প্রসারতা খুলবে, চিন্তার দুয়ার খুলবে। সো এটাও ভালো, প্রশ্ন আসলে করুক, এটা বেস্ট প্র্যাকটিস গুলো সবসময় আমাদের জানা দরকার। হ্যাঁ, যেটা বললো যে এমপ্লয়ির সাথে সোয়াপ করা, সেটা আসলে হচ্ছে না আমাদের এখানে, এখনো নাই, হয়তো নিয়ে আসতে পারি আমরা যদি ভবিষ্যতে কোনো ক্লায়েন্টের দরকার পড়ে সেটা। ঠিক আছে, ওকে। আমরা আর তাহলে শোভেন্দা যখন ওভারটাইম ক্লেম করবে, সে কখন ক্লেম করবে? সে মাসের শেষে ক্লেম করবে, মাস শেষ হওয়ার আগে, না সে ডিউটি করার পরে ইমিডিয়েটলি ওভারটাইম ক্লেম করে? এটা কি কোম্পানি পলিসির উপরে ডিপেন্ড করে নাকি এটা আসলে ওভারটাইম, ইন্ডিভিজুয়াল? হ্যাঁ ওভারটাইম যখন সে পেরোল রান করবে, পেরোল রান করার সাথে সাথেই তো তখন হচ্ছে ওই ওভারটাইম কত ঘন্টা এক্সট্রা ডিউটি কাজ করলো সেটার ক্যালকুলেশন হয়ে সবগুলা ব্রেকডাউন হয়ে তখন হচ্ছে আপনার পে স্লিপে চলে আসবে। অর্থাৎ পেরোল রান করার পরেই তো মাস শেষে আপনার এই ওভারটাইমটা আপনার মেইন স্যালারির সাথে দেওয়া হবে, তাই নয় কি? প্রতি মাসে তো পে স্লিপের মধ্যে ইট হ্যাজ টু রিফ্লেক্ট যে আমি ওভারটাইম, শোভেন্দা ধরেন তার পাবলিক হলিডেতে কাজ করছে, সে বেসিক্যালি 3 টাইমস পাইলো, হ্যাঁ, বা উইকেন্ড আসছে সে 2 টাইমস পেলো, সেটা তার পে স্লিপে তো জমা হয়ে তো স্যালারিটার সাথে অ্যাড হয়ে যখন পে স্লিপ আসবে ওই ফিগারটা দেখাতে হবে। এর জন্য আমি এই প্রশ্নটা করছি। এরকম কিছু জানা আছে নাকি নাই? যদি না ডেভেলপ হয় দেন देयर इज নো পয়েন্ট ইন গেভিন ভাই এই ক্রিটিক্যাল ইস্যুস গুলো এখন পর্যন্ত ডেভেলপ হয়নি গেভিন ভাই। আই আন্ডারস্টুড। ওকে দাদা, থ্যাংক ইউ ফারহান, থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট আচ্ছা ওয়েলকাম। ফারহান ভাইয়া, মানে কেভিন ভাই যে সিনারিওটা বলেছে, তাহলে এইটা এখন পর্যন্ত সিস্টেম অনুযায়ী কি তাহলে ব্যাপারটা এরকম হয় যে সোমেনদার তো ওই সময় আসলে ডিউটি হওয়ার কথা ছিল, কিন্তু উনি আলটিমেটলি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন, এবং কেভিন ভাই ওনার পরিবর্তে যে কাজটা করতেছে সেটা কেভিন ভাইয়ের আসলে রেগুলার ওয়ার্কিং আওয়ার হিসাবে আসবে না, সেটা ওটি হিসাবে আসবে। মানে হ্যাঁ, এখনকার ডেভেলপ সিনারিও অনুযায়ী কি এইটুকু পর্যন্ত হচ্ছে, তাই না? দুটোই হচ্ছে আপু। আপনি যদি এখানে গেভিন ভাই যদি অফ ডে থাকে আজকে আর তিনি যদি আসেন, তাহলে তো সেটা তার ওটি হিসেবে ক্যালকুলেট হবে। আর হ্যাঁ, সেটা না করে যদি আপনি কি করেন, রোস্টারটা চেঞ্জ করেন, অর্থাৎ সোমেনদার ছিল আজকে, সোমেনদার মা অসুস্থ, সোমেনদার চলে গেল হসপিটালে, তাহলে অ্যাডমিন কি করলো, রোস্টারটা চেঞ্জ করলো, সোমেনদাকে আজকে আপডেটে দিয়ে দিল, আর গেভিন ভাইকে তিনি কি করলো, নিয়ে আসলো আজকের দিনে। তো রোস্টার চেঞ্জ তাহলে ওটা যখন ওটি করবে, হিসাবে কনসিডার হবে, গেভিন ভাইটা ওটি হিসাবে কনসিডার হবে, আর সোমেনদারটা হচ্ছে অ্যাবসেন্ট হিসাবে চলে যাবে, তাই না? না না না, আমি বুঝাতে পারি না। সেটা হচ্ছে যে আমি এখানের মধ্যে দেখেন, একটা রোস্টার প্ল্যানে যদি যাই, এখানের মধ্যে হচ্ছে এই রোস্টারটা আপনি হচ্ছে দেখেন, এখানের মধ্যে মনে করেন যে খান মোহাম্মদ রহমান, আজকে হচ্ছে কি বার, আজকে মানডে, তাই তো?
না, আজকে টুইসডে। আজকে হচ্ছে সোমেনদা, এখানে এইটা হচ্ছে সোমেনদার আম্মা অসুস্থ, তিনি চলে গেলেন কোথায়, তিনি হসপিটালে চলে গেলেন। তা এখন তিনি তো আজকে আর আসতে পারবেন না। তার মানে কোম্পানি নরমালি যদি তার শিফটটা চেঞ্জ না করে তাহলে কিন্তু সোমেনদা অফ ডে হিসেবে গণ্য হবে না, সোমেনদা কিন্তু অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এখন কোম্পানি কি করলো, ঠিক আছে বেচারা আম্মা তো অসুস্থ, তাহলে এক কাজ করি তাকে আজকে আপডেট দেই, তার যে দিন রেস্ট আছে, এই যে এই দিনটা তার অফ ডে আছে, ওই দিন তাকে দিয়ে আমি কাজ করাবো। আবার গেভিন ভাই, কথার কথা, গেভিন ভাইয়ের এখানে আজকে রেস্ট ছিল, অফ ডে ছিল, তাহলে গেভিন ভাইকে আমি আজকে নিয়ে আসলাম সোমেনদার জায়গায়। তার মানে সোমেনদার যে কাজটা সেটা গেভিন ভাই আজকে করে ফেলছেন। আবার গেভিন ভাই হচ্ছে আজকে যেহেতু অফ ডে তিনি অ্যাভেল করেন নাই, অফ ডে কাটার নাই, তিনি হচ্ছে পরবর্তী যে কোনো একদিন কোম্পানি তাকে অফ ডে দিয়ে দিল। ও আচ্ছা, এটা রোস্টার চেঞ্জ করে দুইজনকে একজনের ওয়ার্কিং ডে আর একজনের অফ ডে আর একজনের ওয়ার্কিং মানে সোয়াপ করে দিবে ব্যাপারটাকে। হ্যাঁ, এভাবে সোয়াপ করতে পারবেন আপনি যদি চান আর কি, যে হ্যাঁ ঠিক আছে সে তাহলে, আর যদি সেটা না করেন কিন্তু আজকে সোমেনদাকে কিন্তু তাহলে অ্যাবসেন্ট দেখাবে। আপনি যদি সোমেনদাকে রোস্টার চেঞ্জ না করে দেন তাহলে তিনি অ্যাবসেন্ট হয়ে যাবেন। আবার গেভিন ভাইয়ের রোস্টার যদি চেঞ্জ না করেন, তিনি যদি আজকে আসেন তাহলে তারটা কিন্তু আনঅ্যাপ্রুভড ওটি হিসেবে থেকে যাবে এখানে। আচ্ছা, তাহলে যদিও আমরা এমপ্লয় সোয়াপ করা দেখাচ্ছি না, কিন্তু পারপাসটা তো মোটামুটি সার্ভ হচ্ছে আসলে, কাইন্ড অফ, যেটা Right. বললেন। রাইট, ঠিক আছে। তাহলে রোস্টার এন্ড অ্যাটেন্ডেন্স এবং ক্যালেন্ডার থেকে আসলে আমাদের লিভ ইত্যাদি আমরা দেখতে পাবো, অ্যাবসেন্ট কতদিন অ্যাবসেন্ট ছিলাম, প্রেজেন্ট ছিলাম কতদিন, সেই জিনিসগুলো আমরা ক্যালেন্ডার থেকে দেখতে পাবো। এরপরে হচ্ছে আমাদের এক্সপেন্স ক্লেম আছে, একটু ফাস্ট যাই। এক্সপেন্স ক্লেম হচ্ছে আপনার আই ডোন্ট থিংক দিস অফিসের, ওয়ার্কস, এটা তো কাজ করে না। হ্যাঁ এটা কাজ করে না, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। সেটা হচ্ছে কোন একজন এমপ্লয়ি যদি অফিসের কাজে বাইরে যায় এবং তার জন্য যদি সেখানে যদি তার কোনো খরচ হয়ে থাকে, সেটার জন্য এক্সপেন্স ক্লেম করে থাকবে আমাদের রফিক ভাইকে, এবং এক্সপেন্স ক্লেমের জন্য তিনি এখান থেকে অ্যাড নিতে যাবেন। ওকে, যাই হোক আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম দিয়ে এরপর হচ্ছে অ্যাপ্রুভ করবে কে, অ্যাপ্রুভারের আইডি চলে আসবে এখানে, কবে পোস্টিং দিল সেটা এখান থেকে চলে আসবে। অর্থাৎ আপনি আজকে অফিসের কাজে বাইরে গেলেন, 1000 টাকা খরচ হলো, ওই 1000 টাকার বিল আপনি সাবমিট করলেন, সেটার জন্য এক্সপেন্স ক্লেম করলেন, এখান থেকে এক্সপেন্স ক্লেমের মাধ্যমে এই হিসাবটা আমাদের অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সে চলে গেল, আর আপনি আপনার টাকাটা পেয়ে গেলেন। ছোট করে যদি বলি তাহলে এটা সেটা। এরপর হচ্ছে প্রোডাকশনের ভিতরে আমাদের মেইন যে প্রোডাকশন ট্যাব, এখানের মধ্যে আপনি কি 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 দেখতে পাবেন, আপনি হচ্ছে একজন এমপ্লয়িকে কোন একটা প্রোডাক্টের, এটা গার্মেন্টস এ বেশি অ্যাপ্লিকেবল হয়, কোন একটা প্রোডাক্টের জন্য টার্গেট দিলেন, যেমন আজকে টি শার্ট তুমি বানাবা, আজকে সারাদিনে তুমি 15টা টি শার্ট বানাবা, তো 15টা টি শার্ট বানাবা, দিন শেষে দেখলেন যে অ্যাকচুয়ালি সে 12টা বানাতে পেরেছে, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হবে 12 আর টার্গেট কোয়ান্টিটি হবে 15। এখন এই টার্গেট কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা আবার বিভিন্ন স্ল্যাব দিয়ে আমরা আইটেমের মধ্যে যে বসিয়ে দিতে পারি, যে সে যদি কথার কথা দিনে 10টা থেকে 15টা বানায় তাহলে তার প্রত্যেক পিসের জন্য সে পাবে 25 টাকা করে। যদি 15টার উপরে বানায়, 20টার নিচে বানায়, অর্থাৎ 15টা থেকে 20টা বানায়, তাহলে সে রেট হবে 26 টাকা করে। আর যদি 20টার বেশি বানায় তাহলে তাকে 32 টাকা করে ক্যালকুলেশন হবে প্রত্যেক পার পিসের জন্য। এভাবে আমরা চাইলে ওইটাকে অ্যাসাইন করতে পারি। তবে এখানের মধ্যে আমি যে প্রসেসের কথা বললাম এটা পুরোপুরি এখানে নাই, এটা সৌমেন্দার সাথে কথা বলে যেটা বুঝলাম আগে ছিল, তবে এখানে হয়তো কোনো একটা মডিফিকেশন হয়েছে। যেমন প্রোডাকশন আইটেমে আপনার আইটেম নেম, কোন আইটেম প্রোডাকশন করবেন, এটা টোটাল কোয়ান্টিটি লেটস সে 100, এবং এই 100 আইটেম প্রডিউসের জন্য আপনার কত ঘন্টা সময় লাগবে, ম্যান আওয়ার লাগবে, সেটা আপনি এখানের মধ্যে দিয়ে দিলেন। এটা ইউনিট অফ মেজারমেন্ট কি হবে, পিস হবে না কেজি হবে না কি হবে সেটা দিবেন, আর এটা সাইজ গুলা দিয়ে দিবেন, জব নাম্বার দিবেন, দেওয়ার পরে এটা হচ্ছে একটা প্রোডাকশন আইটেম হিসেবে এখানে আসবে। বাট এটার ইমপ্যাক্টটা আপনি যদি প্রশ্ন করেন যে এটার ইমপ্যাক্টটা কোথায়, আমি বলবো যে এটার ইমপ্যাক্ট এখনো দেখা যাবে না, ভিজিবল হবে না এখন। এরপর হচ্ছে লোনটা এখানে এখনো আনঅথরাইজড হিসেবে আছে, কিংবা লোনটা এখানে সরিয়ে ফেলেছে পিছন থেকে। ইনক্রিমেন্টে আসি, বছর শেষে কিংবা যখন ইনক্রিমেন্ট দেওয়ার সময় হবে এমপ্লয়ীদেরকে, সেই ইনক্রিমেন্ট কিভাবে দিবেন সেটার জন্য আমাদের এই ট্যাবটা আপনাকে সাহায্য করবে। এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা হচ্ছে ইয়ারলি ইনক্রিমেন্ট নাকি হাফ ইয়ারলি না অ্যাড হক ইনক্রিমেন্ট দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
কোন এমপ্লয়িকে ইনক্রিমেন্ট দিবেন, নিউ বেসিক স্যালারি কত হবে সেটা, আর এই ইনক্রিমেন্ট আজকে হচ্ছে জুলাই, এটা ইফেক্টিভ মান্থ হবে কবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইফেক্টিভ ইয়ার কবে হবে, আর ডিসবার্সমেন্ট মান্থ, ডিসবার্সমেন্ট ইয়ার, অর্থাৎ এটা হবে ইফেক্টিভ, লেটস সে আমি বললাম ইফেক্টিভ মান্থ হচ্ছে অগাস্ট, আর এটা ডিসবার্সমেন্ট মান্থ হবে, তাহলে আমি বললাম সেপ্টেম্বর বলে দিলাম, সেপ্টেম্বর হচ্ছে এটা ডিসবার্সমেন্ট মান্থ, আর ডিসবার্সমেন্ট ইয়ার হচ্ছে 2021 এবং এটা রিমার্কস দিয়ে দিলাম। তাহলে আগামী মাস থেকে তার, অর্থাৎ মিস্টার এক্স এর, যাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, তার আগামী অগাস্ট থেকে এখানে তার ইনক্রিমেন্ট হবে, তার নিউ বেসিক স্যালারি আগে ছিল এখানের মধ্যে 65,000, এখন আমি তাকে বানিয়ে দিলাম 75,000। এটা দিয়ে এরপর হচ্ছে ইফেক্টিভ ইয়ার ডিসবার্সমেন্ট দিলাম, তাহলে জুলাই মাস শেষ হওয়ার পরে যখন অগাস্ট হয়ে যাবে তখন তার ইফেক্টিভ বেসিক স্যালারি হবে 75,000 টাকা। এরপর হচ্ছে ডিসবার্সমেন্ট যখন সে সেপ্টেম্বরে যাবে তখন সেপ্টেম্বরে সে 75,000 টাকা করে স্যালারি উইথড্র করবে। এখন আমার একটা প্রশ্ন আছে সুমেন্দা এখানে আপনার কাছে, এখানে যে আমি 65 এবং 75,000 এর একটা কথা বললাম, এখানে কি 75,000 বসাবো নাকি 10,000 বসাবো? নিউ বেসিক স্যালারি যেটা বেসিক হবে সেটা আপনি বসাবেন। অর্থাৎ আগে উত্তরটা, 65 ছিল, উত্তরটা। না না আমি উত্তরটা। আমি বললাম আগে বেসিক ছিল 65, এখন হচ্ছে বেসিক 75, তাহলে কি আমি 10,000 বসাবো নাকি 75,000 বসাবো? 75,000 বসাবেন। হ্যাঁ এটাই, থ্যাংক ইউ। তাহলে এখানের মধ্যে আমরা রিমার্কস দিলাম, দেওয়ার পরে আমরা এটা সেভ করে দিলে যে যে মাসে দিয়েছি ইফেক্টিভ মান্থ, ওই ইফেক্টিভ মান্থ থেকে তখন এটা কার্যকর হবে। আচ্ছা, শুভ হ্যান্ড রেজ করেছে, শুভ। এখানে আপনার যে ইনক্রিমেন্টটা হচ্ছে এখানে শুধু এই বেসিক কি চেঞ্জ হবে নাকি সাথে যদি অন্য কিছু চেঞ্জ হবে? মানে অ্যাকচুয়ালি প্রোফাইল স্যালারি প্রোফাইলে অনেক কিছু থাকে না। এখন হ্যাঁ, আমাদের শুভ ভাই আলটিমেটলি আমাদের স্যালারি, সরি ফারহান ভাই, আমি যদি আনসারটা দেই, না ঠিক আছে আপনি আনসারটা দেন প্লিজ, আপনাকে কোশ্চেন করেছেন। না না প্লিজ প্রসিড। সেটা হচ্ছে শুভ ভাই, যখন আমরা প্রোফাইলটা করি তখন কিন্তু আপনার একটা রেশিও দিয়ে আসি, বেসিকের এত পার্সেন্ট হচ্ছে হাউস রেন্ট, বেসিকে এত পার্সেন্ট হচ্ছে আপনার কনভেন্স, বেসিকে এত পার্সেন্ট হচ্ছে অন্যান্য ফ্যাসিলিটি, হাউস রেন্ট হতে পারে, কনভেন্স হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, যেটাই হোক না কেন, ওখানে যে প্রোফাইলটা বসায় দিয়ে আসি সেই প্রোফাইলের ভিতর আপনি বলতে পারেন তাহলে তো আমি এই প্রোফাইল থেকে এই প্রোফাইলে চলে যাব, এখানে একটা কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনের প্রোফাইলটা আপনি এই প্রোফাইলে ছিলেন তখন ওই প্রোফাইলে চলে যাবে, তখন হয়তো প্রোফাইল চেঞ্জ করতে হতে পারে। যদি না চেঞ্জ করা হতে পারে, মানে না চেঞ্জ করি, যে টাকা ইনক্রিমেন্ট করি, আলটিমেটলি ওই রেশিও অনুযায়ী আপনার বাদ বাকিগুলো বেড়ে যাবে। রাইট। আচ্ছা আচ্ছা, তো আমি যদি বলি এখানের মধ্যে যেগুলো আপনার এর সাথে রিলেটেড না, রেশিও মানে বেসিকের সাথে রিলেটেড না, এরকম কি কিছু থাকতে পারে? হ্যাঁ, হ্যাঁ হতে থাকতে পারে। পারে, আপনার আপনার কিছু জিনিস থাকে যে ফিক্সড, আপনার রেশিও না। যেমন আমি বললাম মেডিকেল অ্যালাউন্স 10,000, এটা ফিক্সড হিসেবে এক্সাক্ট অ্যামাউন্ট আমি বসিয়ে দিলাম, তাহলে কিন্তু বেসিক বাড়ুক আর কমুক ওইটা কিন্তু চেঞ্জ হবে না, ওইটা ফিক্সডই থাকবে। আমি এই কনফিগারেশন থেকে আপনাকে একটু দেখাচ্ছি, এটা স্যালারি প্রোফাইল, এখানে তো নাই। আচ্ছা এটা হেড ক্রিয়েশনে হেডে যান, স্যালারি হেডে যান না না ভাই, এখানে হবে না, এটাতে আমরা বিএসআরএম তো যান আপনি স্যালারি হেডে নাই। নিউ যান, ওখানে আছে একটা যে এটা কি ফিক্সড নাকি ফিক্সড না। এটা না, আপনার স্যালারি প্রোফাইলে হবে এটা। হ্যাঁ, স্যালারি প্রোফাইলে এক্স্যাক্টলি। এই যে এখানে দেখেন আপনি হচ্ছে স্যালারি, স্যালারি হেড, এটা হচ্ছে মনে করেন যে আমি দিলাম কথার কথা হাউস রেন্ট, ঠিক আছে, হাউস রেন্ট দিলাম, এটা হচ্ছে 25% অফ বেসিক, এটা দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা অ্যাড করলাম, এখানে কথার কথা হচ্ছে কনভেয়েন্স, কনভেয়েন্স এটা কত 2500 টাকা পার মান্থ, তাহলে 2500 এখানে, সরি এখানে আমরা পার্সেন্টেজ অফ বেসিকে না বসিয়ে 2500 বসালাম এখানে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আপনার চেঞ্জ হবে না, আপনার বেসিক যদি 10 লাখও হয় আপনার কিন্তু এই কনভেন্স চেঞ্জ হবে না, অর্থাৎ যেটা পার্সেন্টেজ বেসিকের সাথে রিলেটেড সেটাই শুধু চেঞ্জ হবে বেসিক বাড়ার সাথে সাথে। ক্লিয়ার শুভ? কিন্তু যদি মানে আপনার যেমন এই যে 2500 ছিল, এটাও যদি বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে হবে আর কি, প্রোফাইলে গিয়ে তার। কোনটা বাড়ানোর প্রয়োজন পড়লে আমি মিস করলাম আপনার কথা। আচ্ছা, যেমন এখানে যে
2500 টাকার এন্ট্রি দিয়েছিলেন হ্যাঁ অ্যামাউন্ট, হ্যাঁ আপনি যখন ইনক্রিমেন্ট হলো তখন তো বেসিকটার মানে বাড়ছে এবং বেসিকের সাথে যেটা রিলেটেড সেটা বাড়ছে, কিন্তু হ্যাঁ অ্যামাউন্ট যেটা এটার যদি বাড়ানোর প্রয়োজন হয়, যেমন ধরেন সে আগে পেত 2500 টাকা, এখন তাকে 3000 টাকা দেওয়া হবে, ওকে সেক্ষেত্রে কি ম্যানুয়ালি করতে হবে এটা চেঞ্জ নাকি? হ্যাঁ রাইট, সেটার জন্য আপনার ওই এমপ্লয়ি মাস্টার ডেটায় যে স্যালারি অ্যান্ড ট্যাক্স কনফিগারেশন ওইখানে যাবেন, এই যে এমপ্লয়ি মাস্টার ডেটায় অ্যাড নিউতে যে কোনো একজন এমপ্লয়িকে আপনি এডিট মোডে গিয়ে আপনি হচ্ছে এই যে স্যালারি স্ট্রাকচার অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ কোনো একজন এমপ্লয়ি রিলেটেড যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তখন এখান থেকে করবেন। আর যদি পুরো সব এমপ্লয়ি যারা ওই প্রোফাইলে বিলং করে তাদের সবার জন্য চেঞ্জ করতে চান তাহলে স্যালারি প্রোফাইল থেকে চেঞ্জ করে দিন। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, কায়সার মাঝখান দিয়ে হ্যান্ড রেজ করছিল। ফারহান ভাই ওই যে ডিসবার্সমেন্ট মান্থটা কি এটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনি হচ্ছে স্যালারি ডিসবার্স তো করতে হবে, অর্থাৎ আপনি হচ্ছে ইফেক্টিভ, কথার কথা আমার আজকে স্যালারি এখানের মধ্যে দিলাম, এই যে যে কোনো একজন এমপ্লয়ি স্যালারি আজকে 50,000 টাকা সে পাচ্ছে, তা আমি হচ্ছে যে তাকে ইনক্রিমেন্ট দিলাম হাফ ইয়ারলি, অর্থাৎ 6 মাস পরে ইনক্রিমেন্ট দিলাম। এটা হচ্ছে ইফেক্টিভ মান্থ হচ্ছে কথার কথা অগাস্ট, ঠিক আছে, জি ইফেক্টিভ ইয়ার 2021। এখন মোস্ট অফ দ্য কোম্পানি দেখেন যে ইফেক্টিভ মান্থ ঠিক আছে, কিন্তু ওই মাসের পরের মাস থেকে কিন্তু সে দেয় না ডিসবার্সমেন্ট মান্থ, যে হয়তো আপনাকে দিচ্ছে লাইক নভেম্বরে, ঠিক আছে, তার মানে জি সে নভেম্বরে যে আপনার হচ্ছে এই 75,000 করে, যেটা বললাম 75,000 করে আপনাকে নভেম্বর মাসে যে দিচ্ছে, তার মানে কি হচ্ছে, আপনার জুলাইতে আপনি 65,000 পাচ্ছেন, অগাস্টে 65,000 পাচ্ছেন, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনি 65 পাচ্ছেন, কিন্তু ঠিক আছে, জি কিন্তু জি ডিসবার্স যখন হচ্ছে নভেম্বর দিলেন, তার মানে নভেম্বর মাসের যে তখন হচ্ছে আপনি 75,000 পাচ্ছেন। তাহলে আপনি দেখেন এখানে অগাস্টে ইফেক্টিভ হলো, নভেম্বরে জি যে ডিসবার্স হলো, মাঝখান দিয়ে যে গ্যাপ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস, এই 3 মাস জি কিন্তু আপনি 65 করে পেয়েছেন, কিন্তু পাওয়া উচিত ছিল কত করে, 75 করে 75 করে। তাহলে প্রত্যেক মাসে কত কম পেয়েছেন, 10 করে 10 করে 3 মাসে, তাহলে টোটাল কত আসে, 30,000। এই 30,000 টাকা তখন এরিয়া স্যালারি হিসেবে আপনাকে দেওয়া হবে। আমি কি ভুল বললাম সোমেনদা? না না ঠিক আছে, এক্স্যাক্টলি। এটাই বুঝতে পেরেছেন? ওটা ওটা কোথায় আসবে তাহলে? এটা পরবর্তীতে Payslip- এরিয়ার হিসেবে আপনাকে তখন দেওয়া হবে, এরিয়া স্যালারি payslip-এ হিসেবে। উল্লেখ থাকবে? পে স্লিপে আপনার হচ্ছে মেইনলি তো স্যালারি থাকবে, বেসিক থাকবে, হাউস রেন্ট থাকবে, ওই জিনিসগুলো থাকবে, আপনার ট্যাক্স ডিডাকশন থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে। বেসিকে এরিয়ার কি আসবে, আপনি যে কোনো একটা, সরি, পে স্লিপে কি এরিয়ার আসবে, যে কোনো হ্যাঁ একটা আসবে দাদা, যদি আসবে? থাকে তাহলে স্যালারির সাথে এরিয়ার আসবে। ধরেন 5 মাস আগে আপনার এটা কনফার্ম হয়েছে, তখন এরিয়ার হিসেবে এটা আসবে। কিন্তু যে উনি যে কোশ্চেনটা করেছেন যে এটা কি ওটার সাথে ইনক্রিমেন্ট হবে কিনা, যেটা ফারহান ভাই বললেন যে ভাই আপনার আগে ছিল 65, এখন হচ্ছে 75, 10,000 টাকা, সেই 10,000 টাকা কিন্তু আপনার ওই যে যে আগে 65 সেই স্ল্যাবে এটা চলে আসবে, ক্যালকুলেশনটা নতুন ভাবে যদি হয়। আচ্ছা, এই কথাগুলো যখন আমাদের প্র্যাকটিক্যাল হবে তখন আমরা যদি এই কোশ্চেন গুলো রাখি সবচেয়ে ভালো হবে, আপনার প্র্যাকটিক্যাল দেখতে পাবেন। জি অথবা অবশ্যই, ধন্যবাদ। অথবা ভালো প্রশ্ন, যে পে স্লিপে কিন্তু সবকিছু আসবে না। তো এইখানে পে স্লিপ আসলে আমি দেখাতে পারছি না, কারণ একজন এমপ্লয়ি হিসেবে আপনাকে লগ ইন করতে হবে পে স্লিপ দেখার জন্য। তো এটাও আপনারা করতে পারেন, যেখানে আপনার মাস্টার ডেটাতে আগে একজন এমপ্লয়ির আইডি ক্রিয়েট করতে পারেন, এখানে এমপ্লয়ি এই যে ফ্রম এমপ্লয়ি দিয়ে ক্রিয়েট করে এরপরে হচ্ছে তার আপনি পে স্লিপটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি পে স্লিপে কি কি জিনিস থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, আর তো কারো কোনো প্রশ্ন? আহ, আমাদের এই যে এন্টারপ্রাইজে মনে হয় নেই নাকি? এন্টারপ্রাইজে এন্টারপ্রাইজে কি সিস্টেম মানে পেস্লিপটা দেখা যায়? আপনি ভাইয়া একটু ট্রাই করে দেখতে পারেন, একজন এমপ্লয়ি। ফারহান, আচ্ছা, sure. ইজ গট আ ভ্যালিড কমপ্লেন্ট, কারণ আপনার app.erp2 এর মধ্যে এইচআরএম এর আপনার রিক্রুটমেন্ট থেকে শুরু করে, মানে রিক্রুটমেন্ট থেকে শুরু করে রাইট আপ টু পেরোল রানের আগের যে মডিউলটা আছে ওগুলো কোনো কাজ করে না, ওগুলো সব লোডিং দেখায়। তারপরে আপনার পেরোলের মধ্যে তো রিপোর্ট কাজই তো করে না আর তো আছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্য ডিটেইলস, ঠিক আছে, ইউ ক্যান সি। গেভিন ভাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা নিয়ে আলটিমেটলি স্যার কাজ করছেন
মোহিত ভাই কাজ করছেন, আমরা এখন ওই যে পেরোল নিয়ে আপাতত মনে হয় কাজ একটু অফ আছেন বা কাজ করছেন। সেই ফুল সিম স্টামিনাটা আমাদের টোটাল অ্যাকাউন্টস আর ফাইন্যান্সের উপর দেওয়া হচ্ছে। তো আমি বিশ্বাস করি উইদিন দ্য ভেরি শর্ট টাইম উই ক্যান গো লাইভ উইথ অ্যাকাউন্টস অন ফাইন্যান্স অলসো দ্য রিলেটেড মডিউলস। জি আচ্ছা, ইনশাল্লাহ। এখন কায়সার দেখতে পাবেন না অবশ্য পেস্লিপ এখান থেকে, কারণ এখানের মধ্যে হচ্ছে আপনার এই যে পেরোল রান থাকতে হবে আগে, পেরোল রান করার পরে আচ্ছা পেস্লিপটা পাবেন। তো এখানে আচ্ছা, প্রবলেম নাই, পরে হয়তো বা দেখা ফারহান যাবে, ভাই, সমস্যা আমরা নেই। যদি কি বিএসআরএম ওইটা কি দেখাবো যে কোনো একটা মানে নিচু যে ডেজিগনেশন আছেন বিএসআরএম এলইউএমপিএল এর, বিএসআরএম না এলইউএমপিএল থেকে। সোমেন দা, ইটস বেটার নট টু, করেন না এগুলো যেহেতু ক্লায়েন্টদের জন্য, প্লিজ মানে ইটস বেটার নট টু। পরে, হ্যাঁ পরে আচ্ছা, না হয় দেখা যাবে, এটা সমস্যা এটা নেই। পরে দেখে নেবেন আপনারা। হ্যাঁ, এটা যখন ডেভেলপ হয়ে যাবে বা প্রবলেম গুলো সলভ হয়ে যাবে তখন আপনারা দেখে নেবেন। এটা আসলে জি অবশ্যই। কনফিডেন্সিয়াল, তো এটা না দেখাই ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে ইনক্রিমেন্টের পরে আছে আমাদের রান পেরোল, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। আপনি স্যালারি কনফিগার করলেন, এরপরে হচ্ছে ট্যাক্স কনফিগার করলেন, এমপ্লয়ীদের যে প্রোফাইল সব প্রোফাইল লিংক করলেন, লিভ প্রোফাইল লিংক করলেন, এরপরে যত ধরনের প্রোফাইল আছে কনফিগারে সবকিছু লিংক করলেন, অ্যাটেন্ডেন্স সিঙ্ক করলেন, করার পরে মাস শেষে এখন আপনার কাজ হবে পেরোলটা রান করা। অর্থাৎ কোন এমপ্লয়ি কত ঘন্টা ওভারটাইম করলো, কত টাকা আসলো, এই কম্পেনসেশন রিলেটেড টাস্কটা এখান থেকে আমরা করে থাকি। এটার জন্য আমাদের নিউ পেরোল রান দিয়ে হচ্ছে কোন মাসের জন্য আমরা রান করব সেটা, এরপর হচ্ছে কোন বছর, আর কোন কস্ট সেন্টারের আন্ডারে যদি রান করতে চাই সেটাও দিতে পারি, আর কোন ডিপার্টমেন্ট, আমরা যদি পার্টিকুলার কোনো ডিপার্টমেন্ট ধরে ধরে পেরোল রান করি সেটাও করতে পারি। এবং এটার স্ট্যাটাসটা এখানে আপাতত আমরা লক অথবা সেভ আকারে দিতে পারি। দেওয়ার পরে এটা হচ্ছে যখন পেরোল রান দিব তখন এই পুরো মাসের যত এমপ্লয়ি আছে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের সকল এমপ্লয়ির পেরোল ডেটাটা তখন রান হয়ে চলে আসবে। তখন কোন এমপ্লয়ি কত টাকা স্যালারি পাবে, কত ঘন্টা ওভারটাইম করেছে সেটার জন্য কত টাকা পাচ্ছে, এরপর হচ্ছে তার শিফট অ্যালাউন্স আছে কিনা, এই জিনিসগুলো তখন এখানের মধ্যে চলে আসবে। তবে পেরোল রান করার আগে বেটার আপনাকে অ্যাটেন্ডেন্সটা সিঙ্ক করে নেওয়া, কারণ এ পর্যন্ত আমি রান করবো এখন, তো এ পর্যন্ত যারা অ্যাটেন্ডেন্সে আসছে বা অ্যাটেন্ডেন্সে আপডেট হলো সেটা আমরা যেন এই পেরোল রানের সময় পেয়ে যাই, সেটার জন্য সিঙ্কের অপশন আছে, অ্যাটেন্ডেন্স সিঙ্ক করে নেব। আর আপডেট লেজার এটা হচ্ছে আমাদের পুরো ইআরপি সলিউশন নিলে তখন এটা অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের সাথে লিংক করা থাকবে। এটা হচ্ছে আমাদের যে স্যালারি লেজার, সেই স্যালারি লেজার এখান থেকে আপডেট করলে আমাদের পেরোল সরি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের চার্ট অফ অ্যাকাউন্টসে স্যালারি লেজারে যে হিট করবে, এবং আলটিমেটলি আমাদের অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের যে ব্যালেন্স শিট এবং হচ্ছে ইনকাম স্টেটমেন্ট সেটাতে যে শো করবে। আচ্ছা, হ্যাঁ কায়সার। সামহাউ পেরোলটা যদি মাল্টিপল রান হয় তখন কি প্রবলেম হবে, বা মাল্টিপল রান মানে হবে না এরকম কিছু? হ্যাঁ, এটা হচ্ছে তখন রান হলে এটা পেরোল ডিলিট করতে হবে, ওই রানটা ওটা ডিলিট করে নতুন করে রান করতে হবে। না ফারহান ভাই, আমাদের এক্সিস্টেন্স যেটা আছে আমরা মাল্টিপল করতে পারি, তবে লেটেস্ট যেটা করা হবে সেটাই আমরা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ দাদা। আর এখানে হচ্ছে রান বাই স্যালারি হেড আছে, এটা তো এরও দেখাচ্ছে। আপনি যদি কোনো পার্টিকুলার স্যালারি হেড নিয়ে আপনি রান করতে চান তাহলেও সেটা করতে পারেন। স্যালারি হেড তো আপনারা দেখেছেন যে স্যালারি হেডের মধ্যে কি কি আছে, যেমন হাউস রেন্ট আছে, এই যে এরিয়ার আপনি রান করতে চাচ্ছেন, এখানের মধ্যে দেখতে চাচ্ছেন যে এরিয়ারে টোটাল কত আসছে, ব্যাংক ইন্টারেস্ট, বেসিক স্যালারি অথবা হাউস রেন্ট অথবা কনভেয়েন্স, মেডিকেল অ্যালাউন্স, পার্টিকুলার কোনো স্যালারি হেড নিয়ে আপনি হচ্ছে পেরোলটা রান করতে চাচ্ছেন, সেটার জন্য এখান থেকে আছে। তো আপনাদের এখানে আসলে যদি পুরো একটা প্রসেস রান করে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা পেতেন। এখানে যেহেতু এরর দেখাচ্ছে আমি রান করে এক্সাক্ট কোনো অ্যামাউন্ট দেখাতে পারছি না। হ্যাঁ শুভ। আচ্ছা ফারহান ভাই, এই যে পেরোল যে রান হবে এখন যার যার স্যালারিটা, এটা কি কোনো ব্যাংকের সাথে ইন্টিগ্রেট করা থাকবে যে রান করার পরে ব্যাংকের মাধ্যমে তার অ্যাকাউন্টে স্যালারিটা পে হয়ে গেল, নাকি এটা ওই মানে যেই রিপোর্টটা জেনারেট হবে সেই রিপোর্ট দেখে দেখে আর কি তারা ই করে দিবে? এখন এটা আপাতত আমাদের সিস্টেম কোনো ব্যাংকের সাথে ইন্টিগ্রেশনে যায় নাই এখানে আপনার হচ্ছে, তবে আচ্ছা, আচ্ছা। এমপ্লয়ির যে ব্যাংক ডিটেলস, সে ব্যাংক ডিটেলস আমরা নিয়ে যাচ্ছি। ব্যাংক ডিটেলস যখন নিচ্ছি তখন কিন্তু তার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার কোন ব্যাংকে সে কাজ করছে, সরি কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবং ওই নাম্বার ধরে পরবর্তীতে আমরা চাইলে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট।
মানে কোম্পানি যদি চায় তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টে সে টাকাটা ট্রান্সফার করে দিবে, অথবা চাইলে ক্যাশও দিবে, যেটা কনভেনিয়েন্ট তার কাছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এরপরে আমি রিপোর্টে চলে যাচ্ছি। এখানে বেশ কিছু রিপোর্ট আছে, আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। এখানে ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আপনি ডেইলি আজকের দিনে কে কে অ্যাবসেন্ট আছে, কে কে প্রেজেন্ট আছে, এখানের মধ্যে এটা সুন্দর একটা কালার আসবে। অর্থাৎ এখানে রেড এটা মানে হচ্ছে অ্যাবসেন্ট, গ্রিন মানে হচ্ছে আপনার প্রেজেন্ট, যদি এখানে দেখাচ্ছে না কারণ সবাই এটা আমাদের ডেমো কোম্পানি সবাই অ্যাবসেন্ট, সবাই ফাঁকিবাজ। তো কার মতো সেটা আর বললাম না। তো এই কারণে সবাইকে এখানে লাল গালিচা শুভেচ্ছা দেওয়া হচ্ছে এখান থেকে। আর এখানে শিফট আমরা দেখতে পাচ্ছি কোন শিফটে তিনি কাজ করছেন, তার এন্ট্রি টাইমটা এখানে চলে আসবে, কখন এন্ট্রি করলেন কখন এক্সিট করলেন সেটা, স্ট্যাটাস অ্যাবসেন্ট না প্রেজেন্ট সেটা, আর টোটাল কত ঘন্টা কাজ করলেন, অর্থাৎ তিনি আসলেন 10টায় গেলেন 6টায়, তাহলে টোটাল কত ঘন্টা হলো সেটা, আর এই টোটাল ঘন্টার মধ্যে কত ঘন্টা ওটি হলো সেই ওটিটাও কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সবগুলাতে কিন্তু ব্ল্যাঙ্ক, কিছু জায়গায় হচ্ছে জিরো দেখাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই কোনো স্পেশাল কন্ডিশন আছে। হয়তো এটা এমন হতে পারে যে তিনি ওটির জন্য অ্যাপ্লিকেবল না, এটাও হতে পারে, অথবা যে কোনো কারণ হতে পারে, অথবা এটা একটা এররও থাকতে পারে। সো এভাবে আপনি কিন্তু ওটিটা পেয়ে যাচ্ছেন এখানে। আপনি নর্মাল ডিউটি হচ্ছে 8 ঘন্টা, আপনি 10 ঘন্টা কাজ করলেন, তাহলে 2 ঘন্টা ওটি হিসেবে আসবে। এরপরে সেটা অ্যাপ্রুভ হলে ফাইনালি আপনাকে ওই ওভারটাইমের জন্য পেমেন্ট করা হবে। আপনি ফিডারও করতে পারেন। এরপরে মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এটা হচ্ছে আপনার ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্টের মতো, তবে এখানে মান্থলি টোটাল মান্থ একজন এমপ্লয়ি, যেমন এখানে হচ্ছে অরণিকা দারদার, তিনি হচ্ছে পুরো 1 মাসের কখন এন্ট্রি করলেন কখন এক্সিট করলেন কত ঘন্টা কাজ করলেন ওটি কত ঘন্টা, এভাবে পুরো মাসেরটা কিন্তু দেখতে পাচ্ছি। নিচে না, পুরো মাসের জন্য আপনাকে স্ক্রল করে ডানে যেতে হবে, স্লাইড করতে হবে। আমি স্ক্রল বারের জন্য নিচে আসছি, এই যে এভাবে স্ক্রল করে করে আস্তে আস্তে আপনি পুরো 30 দিনের বা 1 মাসের পুরো ডেটাটা পাচ্ছেন, রিপোর্টটা পাচ্ছেন এখান থেকে। দেন শিফট অ্যাসাইনমেন্ট, কাকে কোন শিফটে অ্যাসাইন করা হয়েছে সেটা, শিফট অ্যালাউন্স, এখানের মধ্যে কে কত টাকা শিফট অ্যালাউন্স পাবে সেই জিনিসটা যদিও লোডিং হচ্ছে। দেন আপনার এখানে আছে ওভারটাইম রিপোর্ট, যে কত ঘন্টা কাজ করলো আর টোটাল কত টাকা আসলো। এখানে আমরা হচ্ছে ডেট দিয়ে এমপ্লয়ি চাইলে এমপ্লয়ি দিয়েও সিলেক্ট করতে পারি, দেখতে পারি যে তিনি আসলে কাজ করেছেন কিনা, কত ঘন্টা তার অ্যাকচুয়াল আওয়ার ছিল আর রেকমেন্ডেড আওয়ার কত ঘন্টা ছিল। এভাবে ক্যাটাগরি ওয়াইজ ওভারটাইম, ইন্ডিভিজুয়াল লিভ, পেরোল রিপোর্ট, এটা হচ্ছে পেরোলের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর হচ্ছে কবে সে জয়েনিং ডেট ছিল, কবে কোন ডিপার্টমেন্টে কাজ করে, তার গ্রস স্যালারি কত। এখানে আর্নিং এর মধ্যে আপনার আসবে মেইনলি বেসিক স্যালারি, হাউস রেন্ট, কনভিনিয়েন্স, মেডিকেল অ্যালাউন্স, হার্ডশিপ অ্যালাউন্স, এভাবে যত আর্নিং হেড আছে সব আর্নিং হেড এখানে আসবে। আর ডিডাকশন হেড যেমন প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স ডিডাকশন, মিল অ্যালাউন্স, এরপর হচ্ছে মোবাইল ফোন বিল, ইউটিলিটি বিল, এই ধরনের যত ডিডাকশন আছে সব ডিডাকশন এখানে এসে নেট যে পেমেন্টটা সেই পেমেন্টটা এখানে দেখাবে আপনাকে, এবং এই পেমেন্টটাই আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। এভাবে আমাদের রিকনসাইল রিপোর্ট, এটা ব্যাংক স্টেটমেন্টের সাথে রিলেটেড, কস্ট সেন্টার রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, এখানে হচ্ছে আচ্ছা এখানে দেখাচ্ছি এটা যদি স্ট্যাটিক আমার মনে হচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম, সাম অফ বেসিক স্যালারি, এরপর হচ্ছে সাম অফ হাউস রেন্ট, অ্যাকচুয়াল সাম অফ হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এটা হচ্ছে ট্যাক্স রিপোর্টের জন্য। এগুলো হচ্ছে স্ট্যাটিক ডেটা, এগুলো দেখে আসলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, রিয়েল কোনো ডেটা নাই এগুলো। অর্থাৎ ট্যাক্স রিপোর্টের মধ্যে যত যত বিষয় থাকবে আপনার ট্যাক্সের মধ্যে, ভেহিকেল এক্সপেন্স, ড্রাইভার এক্সপেন্স, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ব্যাংক ইন্টারেস্ট এবং আদার যত অ্যালাউন্স আছে, ইনকাম আছে, ইনকাম, এটার জন্য আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। আর ইনসেনটিভ যেগুলো পাবেন সেগুলো তো মাইনাস করবেন, সেটা মাইনাস করার পরে যেটা থাকবে সেটা এখানের মধ্যে আপনাকে ট্যাক্স হিসেবে বিবেচনায় আসবে এবং আপনাকে সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে দিতে হবে। লিভ রিপোর্ট, এখানের মধ্যে হচ্ছে কি লিভ নিয়েছে, কার লিভ ব্যালেন্স কত আছে, কতদিন হচ্ছে লিভ ব্যালেন্স আছে সেটা বললাম। এভাবে হচ্ছে লিভ রিপোর্ট থেকে দেখা যাবে মাল্টিপল এমপ্লয়ি লিভ রিপোর্টস, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি লিভ রিপোর্ট সামারি। অর্থাৎ এই এই 4টা রিপোর্ট যদি আমি ইন এ নাটশেল বলি, এটা হচ্ছে আপনি একজন এমপ্লয়ি হিসেবে আপনার কতদিন লিভ
অ্যাভেল করতে পারবেন আর কতদিন লিভ নিয়েছেন এই ক্যালকুলেশন গুলো দেখানো হবে। আর কোন কোন দিন লিভ নিয়েছেন এই ডেটাগুলো আপনি এখান থেকে পাবেন। চাইলে আপনি মাল্টিপল এমপ্লয়ির জন্য পারবেন অথবা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি দিয়েও বের করতে পারবেন। আর ইন্ডিভিজুয়াল প্রভিডেন্ট ফান্ড রিপোর্ট এটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ডের সাথে ফান্ড ম্যানেজমেন্টের সাথে আসবে, এটা আপাতত নাই। সো এটা ছিল টোটাল আমাদের পেরোলের উপরে একটা ওভারভিউ দেওয়া। কনফিগারেশনের পার্টটা আমাদের আগের প্রেজেন্টেশনে ছিল। আজকে রোস্টার এন্ড অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে রিপোর্টিং পর্যন্ত আমরা আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। এখন এই পর্যায়ে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারেন। যদি কোশ্চেন থাকে আগে কোশ্চেন করেন, এরপরে হচ্ছে আপনাদের টোটাল ওপিনিয়নটা জানাবেন পেরোলের উপরে। আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা বা আমরা বুঝাতে পেরেছি কিনা এই বিষয়ে কাইন্ডলি আপনারা জানাবেন। তবে তার আগে কোশ্চেন যদি থাকে তাহলে কোশ্চেনটা করে নেন। না, আমার পক্ষ থেকে আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আমি তাহলে ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই। আমার আছে। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, আর বাদে ফারান বাদে আর আমরা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টটা যে সুন্দর করে বুঝালো, আমরা কিভাবে রোস্টার করব, রোস্টার সেটআপ করব, কিভাবে ডিউটি সলভ করব, সবকিছু করব, খুব সুন্দর করে বুঝাইছে ফারহান আর সোমেন্দা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার প্রশ্ন হচ্ছে কি ট্রেনিদের কাছে আপনারা একটু বলেন তো, মানে খুব সিম্পল ভাবে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট বা অ্যাটেন্ডেন্সের উদ্দেশ্যটা কি? ম্যানেজমেন্ট কেন অ্যাটেন্ডেন্স নিয়ে এত গুরুত্বপূর্ণ, বা ওয়াই ডু দে প্লেস সো মাচ অফ এমফেসিস অন অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্সের পারপাসটা কি? এই যে ট্রেনিংটা হইলো, এটা তো মানে ফারহান বলছেও যে ট্রেনিং আমরা অ্যাটেন্ডেন্সের উদ্দেশ্যটা কি খুব সুন্দর করে বুঝাই দিচ্ছে। এখন আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বলেন যে আপনারা কি বুঝছেন অ্যাটেন্ডেন্স বলতে, আপনারা কি বুঝছেন, আর এটা কেন ম্যানেজমেন্ট এত গুরুত্ব দেয়? এটা আমার মতে আসলে অ্যাটেন্ডেন্সটা পেরোল রান করার জন্য। আচ্ছা, একটা পয়েন্ট পেরোল রান করার জন্য। আর কেউ? হ্যাঁ, কায়সার কিছু বলছিলেন। কায়সার, এখানে কোনো মানে টেকনিক্যাল রিলেটেড কথা বলতে হবে? না না, আপনি যেভাবে নরমালি আপনি থিওরিটিক্যাল বলতে চাচ্ছিলাম যে আসলে অ্যাটেন্ডেন্স আমাদের এটা দেখা যায় আসলে কে কত ঘন্টা কাজ করলো, কতদিন উপস্থিত থাকলো, এবং এটার জন্য কোম্পানির উপর তাদের ইফেক্টটা কি পড়তেছে, এই বিষয়গুলো ওই এমপ্লয়ির ওয়ার্কিং আওয়ার দেখার জন্য। আর একটা জিনিস ফারহান খুব সুন্দর করে বুঝাইছে আপনাদেরকে, যেটা আপনারা মিস করে গেছেন। বলেন তো কি, একটু চিন্তা করে বলেন। খুব সিম্পল, যেহেতু আপনারা দুইটা বলে ফেলছেন, আরেকটা পারবেন। সবার তো ওয়ার্কিং আওয়ার সেট করা থাকে না, যে সপ্তাহে বা মাসে সে এত ঘন্টা কাজ করবে, সেই অনুযায়ী তার স্যালারি ফিক্স করা থাকে বা তার আদার্স ফ্যাসিলিটি বা ইয়া করা থাকে। ওইটা তো আপু, হ্যাঁ ঠিক আছে, ইউর কারেক্ট। ওইটা তো আবার আমাদের শাওন ভাই আর আমাদের কাইসার ভাই তো বলে ফেলছে। ঠিক আছে, ইটস দ্য কম্বিনেশন অফ বোথ। আমি তাহলে উত্তরটা বলি। একটা হচ্ছে আপনার লিভ, আরেকটা হচ্ছে কি আপনার ওভারটাইম। এই দুইটা কিন্তু মাস্ট, ইন অ্যাডিশন টু যে দুইটা জিনিস আপনি বলেছেন। রাইট। হ্যাঁ, আমি একটু আবার অ্যাড করি, সেটা অবশ্যই ঠিক আছে। এখন যদি অ্যাটেন্ডেন্স না নেন তাহলে কি হবে অফিসে? দেখেন, আপনার অফিস টাইম হচ্ছে 10টায়, আপনার এমপ্লয়ি আসে 1টায়। অফিস টাইম হচ্ছে 9টায়, আপনার এমপ্লয়ি আসে 5টায়। 5টায় এসে 6টায় বের হয়ে গেল, তাহলে আসলে আপনার কি আসলে কাজ হলো? ঠিকমতো কাজ তো হলো না। এই কারণে আপনার অ্যাটেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং আওয়ার যেটা বললেন আপনারা, যে কত ঘন্টা কাজ করেছে, সেটার উপরে ভিত্তি করেই তো তাকে আমরা স্যালারি দিব, সেটার উপরে ভিত্তি করেই তো তাকে আমরা ওভারটাইম দিব। তো এই জিনিসটা যদি আমরা না জানি, তাহলে আমরা পেরোল রান আমাদের একুরেট হবে না। আমাদের মাস শেষে কোম্পানির লস হবে, কারণ কোনো এমপ্লয়িকে আমরা বেশি কাজ না করার কারণে, অর্থাৎ অল্প কিছু সময়ের কারণে আমরা দিয়ে দিচ্ছি, যার কারণে আমাদের অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টটা খুবই দরকারি। আবার কিছু কিছু অফিসের মধ্যে গোস্ট এমপ্লয়ি থাকে, এটা আপনারা নাম শুনে থাকবেন ম্যানেজমেন্টের মধ্যে এই টার্মটা, গোস্ট এমপ্লয়ি থাকে। এটা কি, যে এমপ্লয়ি নাই কিন্তু এরকম একজন XYZ এর নামে তারা হচ্ছে একটা আইডি কার্ড করে ফেলছে, করে এরপরে প্রতিদিন পাঞ্চের সময় তার আইডি সহ পাঞ্চ করে, যে আসে যায় এরপরে হচ্ছে মাস শেষে তার নামে স্যালারিটা উইথড্র করে। এদেরকে গোস্ট এমপ্লয়ি বলে। এই কারণে ওদেরকে বের করার জন্য, খুঁজে বের করার জন্য এই মিসম্যাচ বা কি বলে এটাকে, যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের এই অ্যাটেন্ডেন্সটা খুব জরুরি, যেটার মাধ্যমে একটা সময় যে বের করা যায়। আগে যে ম্যানুয়াল
বিষয়টা ছিল খাতা কলমের মধ্যে শুধু জাস্ট সাইন করে যাওয়া, ওইটার কারণে অনেক সমস্যা ছিল। কিন্তু আজকাল এখন রেটিনা সিস্টেম চলে আসছে, থাম ইমপ্রেশন চলে আসছে, যার কারণে আসলে ওই ধরনের গোস্ট এমপ্লয়ি হওয়ার আর এখন আর সুযোগ নাই। ঠিক আছে, সো আমার মনে হয় গেমিন ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না ব্রাদার, থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা ওনাদের একটু ওপিনিয়ন নেই 5 মিনিটের মধ্যে। 11টা 24 বাজে, আমরা 11:30টায় আজকে ক্লোজ করে দিব। আপনাদের যদি একটু ওপিনিয়ন জানাতেন যে আসলে আমরা যে প্রসেসে আগাচ্ছি বা যেই ওয়েতে শিখাচ্ছি, এটা আপনাদের জন্য কনভেনিয়েন্ট হচ্ছে কিনা, বা বুঝতে পারছেন কিনা, বা বুঝাতে পারছি কিনা, এই সবকিছু যদি আপনারা একটু একজন একজন করে বলতেন। হ্যাঁ ভাইয়া, আপনি যেভাবে বুঝাচ্ছেন আমরা বুঝতে পারছি। আর সমস্যা হলে তো পরবর্তীতে আবারও জানতে চাইলে আপনারা আবারও বুঝান, কোনো সমস্যা জি হচ্ছে ভাই, না। ইনস্ট্যান্টলি আসলে মানে পুরোপুরিটা মাথায় যায় না আসলে, তারপরে প্র্যাকটিস যতটুকু করলে পারি। তখন জি হ্যাঁ। ওকে, আর কেউ? যে বাবু, শাওন, আপনাদের যদি ওপিনিয়ন জানাতেন। ভাইয়া ঠিক আছে, আপনার যেভাবে বোঝান সবকিছু ঠিক আছে। আর প্রবলেম পড়লে তো নক দিলে হেল্প করবেন। তো আমরা আরো এক্সপ্লোর করতেছি এই যে ফাংশনাল যে কাজগুলো। তো আমাদের এন্টারপ্রাইজ বিজনেস সলিউশনের যে ইয়াটা আছে, অ্যাক্সেসটা দেওয়া আছে, সেটা এখনো ঠিক করা হয় নাই। তো অনেক কিছু প্র্যাকটিস করতে পারতেছি না এই জন্য। তো আশা করি ঠিক করে দিবে আমাদের স্যার মুহিত ভাই। তো হয়তো তখন আরো কিছু কোয়েরি আসবে, তো সেগুলো হয়তো ডিসকাস করবো আপনার সাথে। হ্যাঁ, ডেফিনেটলি ভাই, আসলে ডেফিনেটলি। আপনাদের ট্রেনিং দেওয়ার প্রতি, আমাদেরকে শেখানোর প্রতি যতটা ডেডিকেশন, এটা নিয়ে আসলে আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না, সত্যি কথা বলতে। কারণ একে তো আমি আগেও বলেছি, এই ট্রেনিং করানোটা না হয় আপনাদের কাজের মধ্যে পড়ে, কারণ আপনাদেরকে বলা হয়েছে, কিন্তু এর বাহিরেও যেভাবে সাপোর্ট দেন, যতটা হেল্পফুল আপনাদের শেখানোর প্রতি আচরণ, সেটা আসলে অনেক বেশি ভালো। সো এটা নিয়ে আসলে আমরা কি মতামত দিব। আর যদি জি বলেন যে আপু, ট্রেনিং আই এগ্রি যেভাবে উইথ ইউ। শেখানো হচ্ছে, যদি বলেন প্রসেসটা যেভাবে বলা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। খুবই ভালোভাবে বোঝান আপনি বা আপনারা, আমার বুঝতে কোনো সমস্যা হয় না। আর এরপরে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হলে তো যে কোনো সময় নক করি আপনাদেরকে, বেশ ভালোই ডিস্টার্ব করি এসব বিষয়। ফারহান ভাই, আমি 1 মিনিট আপনার কাছে সময় নিতে চাচ্ছি। হ্যাঁ, শিওর শিওর, বলেন। এখানে যারা আছেন আজকে থেকে, এই যে ধরেন আমি একটার পর একটা বলছি, এটার পর এটা বলছি, এটার পরে এটা করা উচিত, এই করা উচিত, এটা করা উচিত, আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল থাকে সফটওয়্যারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আসলে একটা এইচআর এর যে কাজগুলো থাকে, কোথা থেকে শুরু হয় কিভাবে শেষ হয়, সেটা কিন্তু আমরা সিকোয়েন্সিয়ালি এখানে কখনো আলোচনা করি নাই। তারপর একটু বলি, যদি কি কি থাকে, কি কি করা উচিত, কি কি এই সফটওয়্যারে নাই, কি করা উচিত, সেজন্য প্রথমে হলো যে কোনো একটা কোম্পানিতে যখন যাবেন তখন একটা এমপ্লয়িকে কিভাবে নিবেন, একটা আমাদের নাই, এটা থাকলে ভালো হতো। একজন ম্যান পাওয়ার, আপনি বললেন যে আপনি অনবোর্ড করা, তার আগে সিলেকশন করা, তার আগে অনেকগুলো জিনিস আছে। আপনি ধরুন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন ইত্তেফাক কিংবা প্রথম আলো কিংবা bdjobs.com এ, সেখানে আপনি অসংখ্য আপনি সিভি পাবেন। বাংলাদেশে যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, উই আর মাস পপুলেশন, তো আপনাকে দিলে দেওয়ার পরে দেখা যাবে অসংখ্য, কিন্তু কি কোশ্চেন করলে পরে আপনি যে লোকটাকে চাচ্ছেন, যে লোকগুলোকে চাচ্ছেন, সেগুলো আপনার আসবে। এটা আমাদের একটা সিলেকশনে, একটা সফটওয়্যারে আমাদের এটা থাকা উচিত, সেগুলো আমার সেই প্যারামিটার গুলো নাই। তো আমি আবার আসি কি কি থাকা উচিত, ওগুলো না বলে অ্যাটেন্ডেন্স আর লিভ ম্যানেজমেন্ট, এটা আরো ডিটেলস থাকা উচিত। লেট পলিসি, আমাদের লেট পলিসি যেটা বিএসএনএম আছে, সেটা আমাদের যদি এখানে ইনকর্পোরেট করে দ্যাটস ফাইন। পেরোল ম্যানেজমেন্ট আমাদের একটা পার্ট আছে, এটা আরো ডিটেলস আছে, এটা থাকা উচিত। রিক্রুটমেন্ট এবং সিলেকশন, এটা খুব ভাইটাল একটা জিনিস। রিক্রুটমেন্ট এবং সিলেকশন একটা পার্ট আছে, এটা ডিটেলস নাই। ইন্টারভিউ হ্যাক্স, যেটা আমাদের করা উচিত। আমি কি কি কোশ্চেন করব, আগে ছিল গেমিন ভাই কিছুটা দিয়েছিলেন, এখন দেখি এটা নাই। তারপর আছে
পারফরমেন্স ম্যানেজমেন্ট আমাদের শুধু অ্যাপ্রাইজাল আছে ভাই, পারফরমেন্স ম্যানেজমেন্ট না হলে কিছুই হবে না। আপনি অ্যাপ্রাইজাল কাকে করবেন? আমি আছে শাওন ভাইকে বললাম আগে আপনি 100-এ 100 দিয়েছে, এখন আপনি 80 হয়ে গেছে। তার তো নিজেকে একটা ইভ্যালুয়েট করতে হবে, আসলে গত কি দিয়েছি আর আমি কি করেছি। এটা পার্সোনাল থাকতে পারে, গ্রুপ থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে, আমাদের এখানে নাই, থাকা উচিত। তারপর হচ্ছে আমাদের শাওন ভাই, উনি আগে 100 দিয়েছেন, এখন দেখেছে দিবেন না বাড়াই দিবেন, কি করা উচিত? ওনাকে তো আপনি সিলেকশন করে নিয়েছেন, ওনাকে ফেলে দিলে নতুন একজনকে রিক্রুট করতে পারলে সে যে ওনার মতো করে এটা কোম্পানির যে পলিসি বা ইন্ডাকশনের ভিতরে আস্তে আস্তে ওনাকে কি করা উচিত, সেখানে আমাদের অন্যান্য সফটওয়্যার বা অন্যান্য কোম্পানিতে যে কাজটা করা হয়ে থাকে সেটা কাউন্সিলিং এবং মোটিভেশন একটা সেক্টর থাকে বা ডিপার্টমেন্ট, সেখানে তাকে আমি যদি আবার সেই মোটিভেট করি তাহলে নতুন একজনকে না নিয়ে দা গ্রুপ অফ পিপল উনি লিভ করে চলে যান, ওনাকে আমি সেই মোটিভেশনটা দিয়ে, এটা প্রত্যেকটা থাকে, এটা ট্রেনিং ম্যানেজমেন্টের একটা পার্ট হতে পারে অথবা ডিপার্টমেন্ট থাকতে পারে, অন্যান্য বড় বড় কোম্পানিতে এটা আলাদা থাকে, সেটা কাউন্সিলিং এন্ড মোটিভেশন, সেটা আপনার থাকতে পারে। আমাদের রিপোর্টিং এ কিছু পার্ট আছে পুরো। আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি বিএসআরএম বিএসআর না, এটা হচ্ছে ইপিজেটে যান বা গভর্নমেন্ট কমপ্লায়েন্স 100% ইস্যুগুলো মেনটেন করে, তাহলে আপনার প্রত্যেকটা এমপ্লয়িকে বাংলাদেশের যে লেবার লটা আছে সেটা পড়ার একটা সুযোগ করে দিতে হবে, বা কি কি বাংলাদেশ গভর্নমেন্ট আমি যদি কোনো কারণে কি করা উচিত বা কি করা উচিত না সেটা কিন্তু লেবার লতে লেখা থাকে। দুইটা ল থাকে, একটা ইন্টারনাল পলিসি আর একটা থাকে বাংলাদেশের লেবার ল। এই লেবার লর পুরা ইতিহাসটা আপনার সফটওয়্যার একটা পিডিএফ কপি থাকতে পারে, সেই কপির অনুযায়ী ম্যানেজমেন্ট পড়তে পারে, এমপ্লয়ি পড়তে পারে, গ্রুপ অফ পিপল পড়তে পারে, পড়ার সেই সুযোগটা করে দিতে হবে। অ্যাডমিন রিলেটেড কিছু জব আছে, আপনি এই সফটওয়্যারটা নিয়েছেন কি সেটা এন্টারপ্রাইজ মানে এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং, আপনি যে নিয়েছেন মানে রিসোর্সেস প্ল্যানিং, আর একটা হলো যে আরটা থেকে ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ বিজনেস ম্যানেজমেন্ট, রিসোর্সেস ম্যানেজমেন্ট। এই রিসোর্সেস ম্যানেজে আপনার ওনাকে হলে এটা পানিশমেন্ট, এটা হলে এটা পানিশমেন্ট, আমাদের একটা পার্ট আছে, কিন্তু ম্যানেজমেন্ট করাটা হচ্ছে বড় ধরনের একটা অংশ, সেটা আমাদের ম্যানেজমেন্টটা নাই, যেটা ফারহান ভাই মেবি 2 মাস বা 3 মাস আগে আমাদেরকে বলেছিলেন, বলেছি গেভিন ভাই অনেক দিন এটা ফ্রম দা বিগিনিং বলেছেন, একটা পার্ট থাকতে হলে ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটা করা উচিত। তারপর কথাটা বললেন না যে দাদা, সরি টু ইন্টারাপ্ট, এই যে একটা কথা বললেন না, আপনার কোম্পানির কিন্তু একটা হ্যান্ডবুক থাকে যেটার মধ্যে অনেক পলিসি থাকে, আপনি তো জানেন আমিও জানি, ঠিক আছে? কোম্পানি পলিসি গুলো এমপ্লয়িরা দেখবে কি করে? এটা তো নাই। তারপরে আছে আপনি ধরেন যে কোনো একটা কাজে যাবেন, সেখানে কেউ না কেউ আপনার ধরেন গ্রুমিং দরকার হতে পারে, ইনস্ট্যান্ট এর কাছে গেলে পরে একটা ধমক দিতে পারে, এটা করতে পারে, সেটার জন্য হতে পারে, অনেক কিছু আছে। এর জন্য ওই এমপ্লয়িটাকে একটা কোম্পানিতে ধরে রাখার জন্য যত প্রকার কাজ এটা এইচআর করতে পারে, এবং এইচআর এর বাদে একটা সেল নাম হচ্ছে যে লাইফ টাইম সাপোর্ট এনরোলমেন্ট। ওখানে গেলে ভাই আমি তো এটা বুঝছি না, হয়তো বলে ফ্যামিলি একটা ম্যাটার আছে, দেখা যাচ্ছে যে কোনো কারণে হতে পারে যে ভাই আমার মানে এক্সটার্নাল যে কোনো একটা ইনসিডেন্টের জন্য আমার অফিসেও আপনার সেই ঘটনাটা, ভাই আমার এই ব্যাড হ্যাবিটটা আমি কেমনে সারাইতে পারি, সেটা আমার এরকম থাকে, বিভিন্ন সেলগুলো থাকে। এগুলো যখন এট এ টাইম আমাদের সফটওয়্যারটা করা হবে, তখন দেখবেন এইচআরএম পলিসি বা এইচআরএম ম্যানেজমেন্ট বা এই যে আমাদের দুইটা পার্ট এইচআরএম বা এবং পেরোল, এই ডিটেলসটা আরো পেয়ে যাব। থ্যাংক ইউ ফারহান ভাই, আমি এইটুকু বলতে চাচ্ছিলাম যে কি আছে কি নাই। জি, থ্যাংক ইউ সোমেন দা, এবং থ্যাংক ইউ জি বাবু আপনাকে। আর আর কেউ আছে? শুভ ভাই আছেন, আপনি যদি আপনার ওপিনিয়নটা দিতেন। হ্যাঁ, না ফারহান ভাই, আপনারা যে অ্যাপ্রোচে আগাচ্ছেন সেটা আমাদের জন্য খুব উপকার হচ্ছে, এবং খুব সুন্দরভাবে আপনারা আপনাদের এটার পাশাপাশি আমরা যখন ওই প্র্যাকটিক্যাল আর কি প্র্যাকটিস করবো, সেটাই আর কি সব থেকে বেশি উপকার হবে। আসলে বেসিক্যালি সব যে যতটুকু বোঝানো হয় মানে একদম ক্লিয়ারলি মানে আচ্ছা, থ্যাংক ইউ। বোঝায়, বাট আমাদের যে যতটুকু ক্যাপাসিটি আছে আমরা ওই অনুযায়ী মানে এট এ টাইম ততটুকুই নিতে পারি আসলে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমরা যেটা বুঝাচ্ছি ফাংশনাল ট্রেনিং এর মাধ্যমে, এটার কিন্তু আরেকটা পারপাস আছে, সেটা আপনারা যে টেকনিক্যাল ট্রেনিংটা নিচ্ছেন
দুইটা কিন্তু জি। প্যারালালি চলছে, যার কারণে আপনারা এখন রিলেট করতে পারবেন যে আসলে আচ্ছা আমরা তো সোহেন ভাই এটা দেখাইছেন, এটা তো হচ্ছে আসলে এটার কাজ, এটা তো সিলেক্টেবলের কাজ, এটা তো সর্টেবলের কাজ, এটা তো এডিটরের কাজ। এই জিনিসটা যেন আপনারা রিলেট করতে পারেন, সেটার জন্যই আছে আমরা আসলে এই ফাংশনাল ট্রেনিংটা প্যারালালি রান করছি, যেটা জি হয়তো জি আপনারা অবশ্যই। বাই দিস টাইম আপনারা বুঝতে পারছেন। তো জি, এখানে বুঝতে যখন পেরেছি। এসে আপনারা যে প্রবলেম গুলো ফেস করবেন, যে জায়গায় এরর আছে বা যে জায়গায় হয়তো আরেকটু আপডেট করলে ভালো হতো, আপনাদের নিশ্চয়ই অবশ্যই আপনাদের অবজারভেশন আছে। আমি সেটা বিশ্বাস করি যে আপনাদের নিজস্ব একটা অবজারভেশন আছে, এখানে এই সিস্টেমটা এইভাবে না হয়ে যদি ওভাবে হতো তাহলে আরেকটু বেটার লুকিং থাকতো। এই অবজারভেশন গুলো যখন আপনারা সিস্টেম ডেভেলপ করবেন, ডেফিনেটলি আপনারা এটা মাথায় রেখে তারপরে হচ্ছে আপনারা যখন ডিজাইন করবেন বা ডেভেলপ করবেন, তখন যে এটার বেটার আউটকামটা এবং যে আউটলুক সেটা সবাই দেখতে পাবে এবং আউটকামটা সবাই পাবো আমরা, এবং পরবর্তীতে আমাদের প্রোডাক্টটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমরা বলতে পারবো বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, এটার জন্যই আসলে আমরা এই ফাংশনাল ট্রেনিংটা করে যাচ্ছি। আর ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে টেকনিক্যাল ট্রেনিং এ থাকবো, আছি। আমারও অনেক কিছু শেখার বাকি আছে, যেহেতু আমি এখানে অ্যানালিস্ট হিসেবে আছি, বিজনেস অ্যানালিস্ট। আমার মেইন টাস্কে আসলে বিজনেস এবং যে সায়েন্স অর্থাৎ টেকনোলজি দুইটাকে একসাথে করে একটা ব্রিজ তৈরি করে দেওয়া। তো সেটার জন্য আমি কাজ করে যাব। যে কোনো সময় আপনারা বিজনেস টিমে যারা আছেন তারাও নক দিতে পারেন আমাকে কোনো একটা বিষয়, আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন, অথবা আপনাদের টেকনিক্যাল যারা আছেন তারাও আমাকে বিজনেসের যদি কোনো গ্যাপ থেকে থাকে, বিজনেস বিষয়ে যদি কোনো নলেজের গ্যাপ থাকে, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারের দরকার পড়ে, আমাকে আপনারা নক দিতে পারেন। আমি সবসময় লার্নিং এর জন্য সবসময় আমি আছি, সবসময়। যে কোনো সময় আপনারা আমাকে নক দিতে পারেন যদি শিখতে চান। লার্নিং পারপাজে এখানে কোনো আপোষ নেই, এনি টাইম আমিও আছি, আর সোমেন ভাই আছেন, কেভিন ভাইও আছেন। ওনারাও কখনো আমি জিজ্ঞেস করেছি, ওনারা ব্যস্ততা দেখিয়েছে পারবেন না পরে, এই ধরনের কিছু আমি কখনোই পাই নাই। ওনারা ইনস্ট্যান্টলি আসলে এগিয়ে এসেছিলেন। সো আশা করি আপনারাও এই বিষয়টা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ, আমি এটা এতটুকু আশা রাখতে পারেন। তো যদি কখনো কোনো প্রশ্ন জাগে, নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে তো। জি আর অবশ্যই, জি অবশ্যই। আর ধন্যবাদ। ভাইয়া আপু আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ট্রেনিংটা আজকে নিয়েছেন। আমরা তাহলে আজকের মতো সেশনটা ক্লোজ করে দিচ্ছি। আপনাদের আবার ভাইয়া টেকনিক্যাল ট্রেনিং এর প্র্যাকটিসও আছে। ভাইয়া জি আপু বলেন। সরি 6 তারিখের 6/7/2021 আর আজকের এই 2 দিনের ফাংশনাল ট্রেনিং এর রেকর্ডিংটা একটু দিয়ে দিন, মানে ডিলিট আচ্ছা করার আগে যদি আজকেরটা দিয়ে দিব, আর আরেকটা হচ্ছে 6 তারিখ, তাই তো? জি এই মাসেরই 6 তারিখ, 6/7/2021। ঠিক আছে। জি আর কোনো রেকর্ডিং যদি মিস থাকে আমাকে ইনবক্স করলে আমি চেক করে জানিয়ে দেব। আর আজকে সম্ভবত আজকে বিকালের দিকে, আজকে বিকাল 4টা 5টার দিকে আমি হচ্ছে ওই আমাদের জুমে যে রেকর্ডিং গুলো আছে সেগুলো ডিলিট করে দিব। তো প্লিজ আপনারা সবাই যার যার লোকাল হোস্টে এগুলো ডাউনলোড করে রাখবেন যদি জুমের কোনো লিংক থাকে। আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই ভালো জি থাকবেন, ভাইয়া। সুস্থ থাকবেন। আজকের মতো আমরা সেশনটা এখানে ক্লোজ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।